তো আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন লাগবে? লিঙ্কডইন অ্যাকাউন্টটা বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি ফাইবারে হোক বা আপওয়ার্কে হোক, যখন কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, কমিউনিকেশনের শুরুতেই প্রথম দিকেই ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার কি কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে, আমাকে শেয়ার করো। অথবা আমি যদি আরেকটা কথা বলি, যে ধরেন আপনার অনলাইনে যত কাজ আছে বা মার্কেট প্লেসে যত কাজ আছে, এইটা 20% যদি থাকে মার্কেট প্লেসগুলোতে, বাকি 80%ই আছে লিঙ্কডইনে। কারণ লিঙ্কডইনের চেহারা ওইভাবে দেখা যায় না, যার কারণে আমরা বুঝতে পারি না লিঙ্কডইনে কারা আছে। লিঙ্কডইনে আছে হচ্ছে সমস্ত সিপিএরা আছে লিঙ্কডইনে, তাদের অবশ্যই একটা ভালো প্রোফাইল আছে লিঙ্কডইনে। হ্যাঁ, সিপিএরা কী করে? সিপিএরা বাইরের যে অ্যাকাউন্টিং ফার্মগুলো আছে, এই অ্যাকাউন্টিং ফার্মগুলোর হয়ে কাজ করে। সিপিএরা মানুষকে ওই অ্যাকাউন্টিং ফার্মগুলো থেকে জব দেয়। তো এখন ধরেন এই লিঙ্কডইন প্রোফাইল একটা করার পর আমার এক স্টুডেন্ট, উনি যেটা করছেন, সার্চ করে করে অনেক সিপিএকে খুঁজে বের করছেন, বের করে উনি একটা ভালো প্রপোজাল লিখে সবাইকে পাঠাইছেন। এখন মানে ধরেন উনি 30 থেকে 40 জনকে পাঠাইছেন, কিন্তু 40 জন আর কেউই ওনাকে কোনো রিপ্লাই করে না। আমাকে এখন বলতেছেন যে আমার তো অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের ক্লাস, হ্যাঁ হ্যাঁ আসেন। তো আমাকে বলতেছেন যে আমার তো এতগুলো 30-40 জনকে পাঠাইলাম, কেউ কোনো রিপ্লাই করলো না, তাহলে কাজ কীভাবে পাবো? আমি ওনাকে বললাম, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সুন্দরী মেয়ে দেখলেন, দেখে বললেন যে আপনাকে আমি বিয়ে করতে চাই, করবে আপনাকে বিয়ে? আপনাকে চিনে, আপনার ফ্যামিলি সম্পর্কে জানে? করবে না। তো ওই সিপি এর সাথে আপনার আগে একটা প্রেম করতে হবে, তারপরে বিয়ের জন্য রাজি করাইতে হবে, বুঝছেন? এখন প্রসেসটা কি? প্রসেস হচ্ছে, লিঙ্কডইনে যদি আপনি কারো প্রোফাইল ওপেন করেন বা আপনার প্রোফাইল যদি কেউ ওপেন করে, আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন আসে যে এই লোকটা আপনার প্রোফাইলটা দেখতেছে বা দেখছে আর কি। তো আপনাদের যেটা করতে হবে, আমি এই লিঙ্কডইন প্রোফাইলটা কীভাবে করবেন এই লিঙ্ক আজকে দিয়ে দিব আপনাদেরকে, আমার নিজের একটা ভিডিও আছে। তো আপনাকে কি করতে হবে, ওনার প্রোফাইলটা মাঝে মাঝে ভিউ করতে হবে। আপনি এরকম ইয়াতে কি বলে, লিঙ্কডইনে খুঁজে সিপিএল লিস্ট করবেন 50 জন বা 100 জন কার সাথে আপনি ভবিষ্যতে কাজ করতে চান, তার প্রোফাইলটা মাঝে মাঝে ভিউ করবেন। প্রতি সপ্তাহে এটা ফিক্স করে নেবেন কোন দিন কার্ডটা কীভাবে ভিউ করবেন, র্যান্ডমলি ফিক্স করে নেবেন, ভিউ করবেন। তাহলে হবে কি জানেন, উনি হয়তো প্রথম 2-1 দিন কিছু খেয়াল করবে না, বাট 2-1 সপ্তাহ পরে খেয়াল করবে যে একটা লোক আমার প্রোফাইল মাঝে মাঝে দেখে, নোটিফিকেশন আসে। এরপরে আস্তে আস্তে কী করতে হবে, ওনার কোনো একটা পোস্টে রিয়্যাক্ট করতে হবে, লাইক দিলেন, একটা লাভ রিয়্যাক্ট দিলেন। হ্যাঁ, একবারে যদি ধরেন প্রোফাইল ভিউ করে সবগুলা পোস্টে লাইক দিয়ে একটা কমেন্ট টমেন্ট করে বসেন, তাহলে বুঝবে যে আপনি সমস্যা আছে। হ্যাঁ, তো এটা মাঝে মাঝে হঠাৎ একটা পোস্টে লাইক দিবেন। হ্যাঁ, এরকম প্রোফাইল ভিউ করবেন, লাইক দিবেন, এরকম কিছুদিন পরে আপনার প্রোফাইলটা ওনার কাছে একটু পরিচিত হতে থাকবে, আপনার চেহারাটা একটু উনি বুঝতে থাকবে, আচ্ছা এই লোকটা আমার প্রোফাইল দেখে, মাঝে মাঝে রিয়েক্ট দেয়। এরপর ধরুন উনি কোনো একটা পোস্ট করছে, আপনি সেই পোস্টে একটা রিয়াকশন লিখেন। রিয়াকশন কীভাবে লিখবেন আপনার এত চিন্তা করা লাগবে না, ওই পোস্টটা কপি করে চ্যাট জিপিটিতে দেন, বলেন যে এটার বেস্ট রিয়াকশন কি হতে পারে। ওকে, হ্যাঁ। তো এখন এটা দেওয়ার পরে কি হবে, ও একটা আপনাকে রিপ্লাই দিবে, চ্যাট জিপিটির কাছ থেকে আপনারা সাজেশন পাবেন। ওইটাই কপি করে বসাবেন না, কারণ ওইটা কপি করে বসালেও বুঝে ফেলবে যে আপনি এটাই হয়ে দিচ্ছেন। ওকে, হ্যাঁ। আপনি কি করবেন, ওইটা দেখে আপনি দেখেন যে ওর লেখাটুকু, চ্যাট জিপিটির লেখাটুকু কতটুকু আপনার কাছে ভালো লাগে, কতটুকু যুক্তিযুক্ত। চ্যাট জিপিটিতে সব 100% ঠিক লিখতে পারে তাও না, কিন্তু হ্যাঁ, ওইটার মধ্যে আপনি একটু এডিট করেন, ওটার মধ্যে একটু নিজের ভাষা ঢুকান, ঠিক আছে, ঢুকে কমেন্ট করেন। তাহলে যে লোকটা দেখবে, দেখেন মানুষের কে কার কমেন্ট কীরকম দেখে আমরা কিন্তু জানি, কিন্তু আমাদের পোস্টে যদি কেউ কমেন্ট করে আমরা কিন্তু সেটা খুব ভালো করে দেখি যে আচ্ছা কে কী লিখছে। তো ওনার পোস্টে আপনার কমেন্টটা উনি ভালো করেই দেখবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তো কি করবেন, মাঝে মাঝে প্রোফাইল দেখবেন, মাঝে মাঝে ওনার পোস্টে রিয়াকশন দেবেন, কিছুদিন পরে একটু একটু করে রিপ্লাই দিবেন। ওনার যে পোস্ট আসবে পোস্টে কমেন্ট করবেন যে আপনার এই পোস্টটা কী কী কারণে ভালো হয়েছে, ভালো লাগছে আমার। হ্যাঁ, তো এরকম যখন একটা লোকের পিছনে আপনি 2 থেকে 3 মাস সময় ব্যয় করবেন, আপনি কিন্তু করতেছেন এটা একদম রুটিন ওয়ার্ক, তো তাকে এটা বোঝানো যাবে না। হ্যাঁ, আপনি এটা রুটিন ওয়ার্ক করতেছেন যে এই 50টা লোক আমার টার্গেটে। এরপরে যখন আস্তে আস্তে এরকম 2-3 মাসে আপনার প্রোফাইল, আপনার চেহারাটা আমার পরিচিত হয়ে গেছে যে এই লোকটা মাঝে মাঝেই আমাকে মানে আমার প্রোফাইল দেখে, মাঝে মাঝে আমাকে
রিয়াকশন দেয়, মাঝে মাঝে কমেন্ট করে, তখন যদি আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠান, কানেকশন রিকোয়েস্ট মানে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতো কানেকশন রিকোয়েস্ট পাঠান, তখন দেখবেন এই 50 জনের মধ্যে থেকে 50%ই আপনারটা অ্যাকসেপ্ট করবে। তাহলে 50% আপনার সাথে ফ্রেন্ড লিস্টে চলে আসলো, কানেকশন লিস্ট বলে আর কি বলে এটা, লিঙ্কডইনে। এখন এখানে কিন্তু আপনার কাজ শেষ হলে চলবে না, এখনই কিন্তু ওনাকে প্রপোজাল পাঠানো যাবে না। এখন কি করতে হবে জানেন, যখন এই লোকগুলো আপনার কানেকশনে আসতেছে, তখন আপনি নিজে প্রতিদিন এভরিডে অ্যাটলিস্ট 2টা করে পোস্ট দিবেন, ঠিক আছে? আপনার পোস্টের নোটিফিকেশন যাতে তার কাছে যায়, অ্যাটলিস্ট 2টা পোস্ট, কমপক্ষে 3টা দিতে বললে আরো ভালো। কি পোস্ট দিবেন? আপনার এত চিন্তা করার দরকার নেই, আপনি ইন্টারনেটে সার্চ করেন যে আজকে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে কি হচ্ছে, তাই না? এরকম একটা পোস্ট আপনি দেন, নিজের কিছু কথা লেখেন, পোস্ট করেন। আপনি দেন বিভিন্ন ইস্যু আছে, ধরেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটু একটা আর্টিকেল আসছে, ওটা দেন, দিয়ে আপনি নিজের একটু কথা লেখেন। প্রতিদিন কিছু না কিছু দেন, প্রতিদিন দরকার পড়লে এরকম করতে করতে একটা সময় যে নিজের একটা ভিডিও বানান, 30 সেকেন্ড একটা ভিডিও বানান, বেশি বড় ভিডিও মানুষ দেখে না, 30 সেকেন্ডের ভিডিও বানান, হাই এভরিওয়ান আমি অমুক, আচ্ছা আজকে এই বিষয়ে একটু কথা বলবো, এটা কিন্তু এইভাবে হয়, ইংরেজিতে বলেন, অসুবিধা নেই, 30 সেকেন্ড ইংরেজিতে কথা বলা যাবে না, আগে প্র্যাকটিস করে নিব, অসুবিধা কি, ঠিক আছে? এইভাবে পোস্ট দেন। আপনাকে এই লিঙ্কডইনের ক্যারেক্টার ধরতে, লিঙ্কডইনে আপনাকে অভ্যস্ততে কমপক্ষে 6 মাসের প্ল্যান করতে হবে। আপনার যে ফেসবুক প্রোফাইলটা যেদিন প্রথম খুলছেন, সেই দিনের চেহারা আজকের চেহারা কি এক নাকি? আস্তে আস্তে ডেভেলপ হয়েছে না? পোস্ট দিচ্ছেন, ফ্রেন্ড কানেকশন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ছে, মেসেজ আদান প্রদান হয়েছে, বিভিন্ন ধরনের লিঙ্ক আপ আসছে, অনেক পেজের সাথে অ্যাড হয়েছেন, আস্তে আস্তে এরকম হয়েছে না? তো লিঙ্কডইন প্রোফাইল খুললে তো কালকে এরকম হয়ে যাবে না, সময় লাগে। তো এই সময়টা যদি কেউ 6 মাস দিতে পারে, এই 50% ধরেন আপনি 50 জনকে পাঠাইছেন, ধরেন 20 জন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, তার মধ্যে থেকে যদি আপনি 20 জনকে একটা সার্টেন পর্যায়ে পরে 20 জনকে যদি আপনি প্রপোজাল দেন, এই 20 জনের মধ্যে থেকে যদি 10%, 2 জনও যদি আপনাকে রিপ্লাই দেয়, 2 জনের সাথে যদি আপনি কাজ করার সুযোগ পান, সেই টাকার রাখার জায়গায় পাবেন না, বুঝতে পারছেন? তো যার কারণে আমরা ধরেন ফাইবার, আপওয়ার্কে গিগ খুলতেছি, এখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি, তারপর ডলার দিয়ে হয়তো বা কানেক্ট কিনতেছি, আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতেছি। এই জবগুলো আসলে মানে এই ফাইবার আপওয়ার্কের জিনিসগুলা, মানে এই যে পোস্টগুলো যে আমরা পাই, যে জবের অফারগুলো থাকে বা প্রজেক্ট থাকে, এগুলো দেয় কারা জানেন? আমার স্টুডেন্ট আছে একটা ক্যানাডিয়ান, মানে বাংলাদেশি মহিলা, ভদ্র মহিলা, ক্যানাডাতে সেটেল এখন, হ্যাঁ। তো উনি আমার স্টুডেন্ট, এখন একটা অ্যাকাউন্টিং ফার্মে জব করেন আমার সাথে ক্লাস করার পরে, অনলাইনে আমরা ক্লাস করতাম, ক্লাস করার পরে উনি একটা অ্যাকাউন্টিং ফার্মে জব করেন। তো ওনার কাছ থেকে আমি সরাসরি মানে ক্যানাডিয়ান অনেক ইনফরমেশন পাই আসলে রিয়েল লাইফে কী হয়। তো যেটা হয় কি, এই আপওয়ার্ক ফাইবারে ম্যাক্সিমাম জব পোস্ট করে হচ্ছে একটা অ্যাকাউন্টিং ফার্ম। আপনি আপওয়ার্ক ফাইবারে যত দেখেন, এর ম্যাক্সিমামেরই আপনি পাবেন না, মানে মেইন মালিক আপনি চিনবেন না। তো ওরা কি করে, ওরা ধরেন যে 2 জন বা 3 জন অ্যাকাউন্টেন্ট মিলে একটা ফার্ম দিছে, ফার্ম দিয়ে ওরা 3 জনই বসে। এখন ওদের ধরেন ওখানে কাজের প্রেশার আছে, এখন এতগুলো কাজ তো ওরা 3 জন করতে পারবে না। তখন করে কি, ওরা এই ফাইবার, আপওয়ার্কে, freelancer.com-এ ওরা পোস্ট দেওয়া শুরু করে যে এরকম একটা কাজ আছে, এত ডলার করবা কিনা। হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু আপনার আসল ক্লায়েন্টকে আপনি চিনেন না, আপনি কথা বলতেছেন ওই অ্যাকাউন্টেন্টের সাথে। ও কি করে, আপনাকে দিয়ে একটা সার্টেন, ধরেন যে ও টোটাল প্রজেক্ট নিয়েছে $500, ও আপনাকে $30 দিয়ে একটা ছোট্ট কাজ করা নিল, আরেকজনকে $20 দিয়ে একটা ছোট্ট কাজ করা নিল, আরেকজনকে $20 দিয়ে, এরভাবে ধরেন যে $100 খরচ করে কাজটা নিয়ে আসলো, নিয়ে এসে নিজে কম্পাইল করে করে সাবমিট করে দিল, $500 পেমেন্ট। এটাই রিয়েলিটি। আপনি 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 হয়তো বা, হ্যাঁ এরকম যে পাবেন না তা বলতেছি না, হয়তো রিয়েল ক্লায়েন্ট আপনি 2-1টা পেতে পারেন, বাট ম্যাক্সিমামই হচ্ছে এরকম। কারণ ওদের দেশে ওরা একটা স্টাফ পালা, মানে মানে আমার যে স্টুডেন্ট ওখানে জবে জয়েন করছে, তার এটা অ্যাকাউন্টিং ফার্মের ফার্স্ট জব। উনি আগে, ভদ্রমহিলার বয়স আছে, বয়স প্রায় 50-এর কাছাকাছি। উনি আগে জব করতেন হচ্ছে একটা সুপার শপের ক্যাশে, তো দীর্ঘদিন ওখানে জব করেছেন। তারপরে উনি একটা ডিপ্লোমা করেছেন অ্যাকাউন্টিংয়ের উপর, উনি বাংলাদেশ থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স। তো ওখানে অ্যাকাউন্টিংয়ের উপর একটা কোর্স করেছেন। কোর্স করতে যেয়ে যখন উনি একটু প্রবলেম ফেস করেন, তখন উনি আমাকে খুঁজে বের করছেন। তো যাই হোক, আমরা এটা করার পর উনি যখন জয়েন করলেন, তার মানে কি ওই ফিল্ডে তো উনি একদম নতুন। ওনার ইয়ারলি স্যালারি হচ্ছে $30,000। বাংলাদেশ টাকায় কত হয় বলে? যে কিছুই জানে না, তার হচ্ছে শুরু হয় এভাবে।
আপনারা ইনডিড বলে একটা জব পোর্টাল আছে, INDEED, ইনডিডে অ্যাকাউন্ট করবেন। খুব ভালো অ্যাকাউন্ট হতে হবে এরকম না, আপনি ওটাও এরকম আস্তে আস্তে শুরু করলে আপনার অ্যাকাউন্টটা একসময় রিচ হবে। ইনডিডে অ্যাকাউন্ট করবেন, অবশ্যই সবাই করবেন। করলে পরে আপনার ইমেইলে ওদের জব নোটিফিকেশানগুলো আসতে থাকবে। হ্যাঁ, আপনি দেখবেন এক একটা জবের যে যিনি ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট, মানে অ্যাকাউন্ট, আমরা কিন্তু সবাই বুক কিপার, কেউ কিন্তু আমরা অ্যাকাউন্টেন্ট না। অ্যাকাউন্টেন্ট হতে গেলে কমপক্ষে 15-20 বছরের এক্সপিরিয়েন্স লাগে। আর বুক কিপার আর অ্যাকাউন্টেন্টের মধ্যে তফাৎ জানেন তো? দুইজনেরই অ্যাকাউন্টিং নলেজ থাকতে হয়, কিন্তু বুক কিপার কি করে, ওই অ্যাকাউন্টিং নলেজ দিয়ে ডাটা এন্ট্রি দেয়, বুক অ্যাকাউন্টিং নলেজ দিয়ে পোস্টিং দেয়। বাট অ্যাকাউন্টেন্ট কিন্তু ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয় অ্যাকাউন্টেন্ট। তো আমরা ধরেন আমরা এখানে তো চাকরিতে ঢুকেই সবাই অ্যাকাউন্টেন্ট হয়ে যাই। আসলে অ্যাকাউন্টেন্ট হইতে গেলে অনেক সময় লাগে। একজন অ্যাকাউন্টেন্টের বেতন শুরু হয় $70,000-80,000 পার ইয়ার দিয়ে। বুঝেন কত টাকা এটা শুরু হয়। আপনি ইনডিডের কথা বললাম না, ইনডিড একটু মনে রাখবেন, INDEED। ইনডিডে আপনি জব সার্কুলারগুলো দেখবেন অ্যাকাউন্টেন্টদের, হ্যাঁ, $1,20,000, $30,000, $1.5 লাখ পার ইয়ার। $1.5 লাখ মানে বাংলাদেশি টাকা এখন 2 কোটি টাকার উপরে, বুঝছেন? তো এগুলো জব কিন্তু আমাদের পক্ষেও করা পসিবল। আমাদের পক্ষে করা পসিবল। এই যে আজকে কোর্সে ঢুকছি, 0-2টা ক্লাস করছি, কালকের থেকে জব খোঁজা শুরু করবো, এরকম করলে হবে না, বুঝছেন? এই ধরনের জবের টার্গেটে আপনাকে অবশ্যই 1 বছর একটা প্ল্যান নিতে হবে। 1 বছরের প্ল্যান নিয়ে আপনি যদি সেইভাবে আগান, এই জবগুলোতে 1 বছর পরে যে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ এই জবগুলো শুরুই হয় 1 থেকে 3 বছরের জব এক্সপিরিয়েন্স দিয়ে। ওরা চায় রিমোট জব, ওরা চায় 1 থেকে 3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আপনি ধরে নিলাম আপনার কিছু এখন নাই, সবারই ধরে নিচ্ছি, তার মানে আমার 1টা বছর একটা প্রিপারেশন লাগবে না? 1 বছরের প্রিপারেশন নিয়ে যদি কেউ এই ধরনের টার্গেটে আগান, ধৈর্যটা রাখতে পারেন, তাহলে এই ধরনের জব পাওয়া পসিবল। এটা একদম 100% পসিবল। আপনারা হয়তো এর মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ, এর মধ্যে এই জেরো শেষ হইতে হইতে অর্ধেক লোক থাকবে না, আমি জানি। আর এটা জানি কেন, আপনি মন চিন্তা করছেন কি রে ভাই, এত স্পিড নিয়ে আসলাম, বলতেছে অর্ধেক লোক থাকবে না। আমার প্রতি ব্যাচের এই অবস্থা, শুধু আমার না, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার ব্যাচের এই অবস্থা। সারা পৃথিবীর যে স্ট্যাটিস্টিক্স, তাতে 50%-এর উপরে লোক থাকবে না ব্যাচ শেষ হতে হতে। এটাই স্বাভাবিক। এর কারণ হচ্ছে সারা, মানে আমরা তো তাও কিছুটা পরিশ্রম করি, ইউরোপিয়ানরা আরো অলস। ওরা, ওদের জন্য এত সুন্দর সুন্দর অ্যাপ আছে, ওরা ঘরে বসে কয়েকটা ফোন টিপে অনেক কাজ করতে পারে, সেটাও করে না, ওরা অ্যাকাউন্টিং ফার্মে দিয়ে আসে। এসি ঠিকই আছে, আপনি এসি জায়গা মতো বসে আছেন, এটাই সমস্যা। মানে প্রবলেমটা হচ্ছে কি, আমার মানুষ বেশি, তো এসিটা আপনার ওখানে বেশি কাজ করতেছে, সব জায়গায় করতেছে না। আচ্ছা, আর কিছুক্ষণ চলুক, একটু পরেই ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, মানে অনেক কিছু বললাম, মাঝে মাঝে এরকম বলবো যাতে আপনাদের জিনিসটা রিয়েলাইজ করতে সুবিধা হয় আর কি, বুঝতে পারেন। কারণ যে যুদ্ধে নামছেন, এই যুদ্ধটা অনেক কঠিন। অনেকে মনে করে যে চাকরিতে সুবিধা করতে পারছি না, ফ্রিল্যান্সিং করি। আসলে ব্যাপারটা এরকম, চাকরির থেকে অনেক বেশি কঠিন ফ্রিল্যান্সিং। চাকরিতে আপনি জীবনে একবার ইন্টারভিউ দিচ্ছেন, দিয়ে ওই চাকরি যাওয়ার আগে আপনার ইন্টারভিউ দিতে হবে না। আর ফ্রিল্যান্সিং করতে গেলে প্রতিটা কাজের আগে ক্লায়েন্টের সাথে আপনার বসতে হবে, প্রতিটা কাজে একটা করে, প্রতিটা বসা একটা করে ইন্টারভিউ, বুঝতে পারছেন? তো এই জন্য যাদের মধ্যে ধরেন যে ওই, মানে ধরেন 6 মাস 1 বছর একটা স্ট্রাগল করব, 6 মাস 1 বছর নিজেকে স্কিল করব, এইরকম টেন্ডেন্সি যাদের মধ্যে বুঝবেন যে আমার এটা হবে না, তাদের ক্লাসটা কন্টিনিউ করার দরকার নেই। তাহলে হবে কি, এক তো টাকা নষ্ট করছেন, দ্বিতীয় হলো ওই ক্লাসে বসে বসে সময়টা নষ্ট করবেন, বুঝছেন? তো যাই হোক, আসেন আজকে আমরা একটা জিনিস শিখি, সেটা হলো, আমরা লাস্ট 2টা ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা জেরো অ্যাকাউন্ট ওপেন করছি। সবাই পারছেন তো ওপেন করতে, না? আচ্ছা, এরপরে আমরা যেটা করছি, জেরো অ্যাকাউন্টটাকে, যে কোম্পানিটা ছিল, এই কোম্পানিটা আমরা ফুল সেটিংস করছি লাস্ট ক্লাসে, তাই না? এখন এই সেটিংসটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমি লাস্ট ক্লাসে বলছি, কারণ এই সেটিংসটা যদি আপনার ঠিক না থাকে, আপনি কাজ করতে যেয়ে অনেক জিনিস পাবেন না। এখন আসেন, কুইকবুকস বা জেরো এই ধরনের সফটওয়্যারগুলো হচ্ছে মূলত ট্রেডিং সফটওয়্যার। ট্রেডিং সফটওয়্যারটা কি জিনিস? আপনি একটা ফিনিশ গুড, পানির বোতল কিনবেন আপনার কাছে, আপনি এটা বিক্রি করে দিবেন। 3টা পার্টি নিয়ে কাজ, সাপ্লায়ার, আমি নিজে, আর কাস্টমার। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আচ্ছা আমি সাপ্লায়ার বাদ দিয়ে আমি এটা ম্যানুফ্যাকচারিং করব,
আপনি এটা করতে পারবেন, কিন্তু সেটার ডাটা এন্ট্রি আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন না। এটার জন্য ডিফারেন্ট সফটওয়্যার আছে। মানে ওরা কিন্তু ধরেন আমাদের বাংলাদেশিদের মতো না, বাংলাদেশি আমরা সবাই হতে চাই অলরাউন্ডার। অলরাউন্ডার প্রবলেমটা কি জানেন? মানে আমাদের অলরাউন্ডার প্রবলেম হচ্ছে যে সব জানে সে কোনো কিছুই ভালো জানে না। ওরা এই ধরনের লোক অপছন্দ করে, ওরা এই ধরনের লোক নিতে চায় না। আমি যখন ফাইবারে ক্লাস করাবো তখন আপনাদেরকে বলবো ফাইবারের যে গিকগুলো দেখেন, আপনারা fiverr.com এ দেখবেন, কুইক বুকস লিখে সার্চ করে দেখবেন যে অনেকের অনেকগুলো গিক পাবলিশ করা আছে। হ্যাঁ, একটা গিগের মধ্যে তার যে স্কিল লেখা আছে 16টা স্কিল, সে এত কিছু পারে। এই লোকগুলোকে মানুষ নক দেয় কম। আপনি বাইরের যদি জব স্ট্রাকচারটা দেখেন, ধরেন অ্যাকাউন্টসের লোক আছে 5 জন, কথার কথা। হ্যাঁ, তার মধ্যে একজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট, উনি এই এই ডিপার্টমেন্টের কোনটা কি হবে উনি সিদ্ধান্ত নেবেন, উনি হচ্ছেন অ্যাকাউন্টেন্ট। আর বাকিরা সবাই হচ্ছে বুক কিপার, বাকিরা সবাই ডাটা এন্ট্রি দেয়। এখন যে ডাটা এন্ট্রি দেয় এই এই সবাই কিন্তু সব কাজ করে না। ওরা কি ধরনের লোক নেয়? ওরা নেয় ধরেন অ্যাকাউন্টস পেয়েবল স্পেশালিস্ট অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্লার্ক, এই টাইপের লোক নেয়। তার কাজ কি? সে শুধু ভেন্ডরের সাথে যোগাযোগ রাখবে, অ্যাকাউন্টস পেয়েবল কয় টাকা কোথায় দিতে হবে এইটা ম্যানেজ করবে। আপনি আপনার কুইক বুক যখন আসবে তখন দেখাবো, যখন আপনার ইউজার অ্যাক্সেস দিতে যাবেন তখন ও বলবে যে আপনি তাকে কি পজিশনে নিতে চাচ্ছেন। ও তো একবার বলতেই হতো যে অ্যাকাউন্টেন্ট পজিশনে নেন, তাই না? আবার ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল, রিসিভেবল মানে আমার বিক্রি করার পরে যে টাকা বাকি আছে আমার পার্টির কাছ থেকে যে আমি টাকা নিব, অ্যাকাউন্টস রিসিভেবল একটা লোক রাখবে ওরা। শুধু পেরোলের জন্য একটা লোক রাখবে ওরা, শুধু ব্যাংকের জন্য একটা লোক রাখবে ওরা। ওরা একজনকে দিয়ে ঘুরে ঘুরে বাংলাদেশের মধ্যে সব কাজ করাবে না। আপনারা কেউ কখনো গার্মেন্টসের অপারেশন দেখছেন? গার্মেন্টসে যে কাজ হয়, যে একটা একটা শার্টের কলার যে কাটে, উনি কিন্তু শুধু কলারই কাটে, তাই না? উনি এই কলার কাটতে কাটতে কলারটা কিভাবে কাটবে এইটা কিন্তু উনি হয়ে যায় এক্সপার্ট, একদম চোখ বন্ধ করে কাজ করতে পারে। আবার যিনি হাতা কাটে উনি শার্টের শুধু হাতাই কাটে, তাই না? আবার সেলাইয়ের ক্ষেত্রেও তাই, শার্টের এই পোর্শনটা কলার পোর্শনটা যিনি সেলাই করে সেটাই সেলাই করে। এখন যদি আমরা এইভাবে না করে আমরা একটা শার্ট একজনকে দেই, ভাইকে দিলাম যে ভাই আপনি পুরো শার্টটা বানাবেন, তাতে কি হবে জানেন? এফিসিয়েন্সি কমে যাবে। উনি একটা শার্ট বানাতে গিয়ে যে টাইম লাগাবে তার থেকে 10টা লোক দিয়ে একটা একটা করে পার্ট করতে গিয়ে অনেক কম সময় লাগবে। তো ওরা এই জিনিসটা ফলো করে। আমরা মনে করি কি আমরা যদি অনেক স্কিল লিখি তাহলে মনে হয় মানুষ আমাকে খুঁজবে। জি না, আপনি একটা বা সর্বোচ্চ 2টা স্কিল দিয়ে একটা গিগ করবেন, মানুষ আপনাকে খুঁজবে। আচ্ছা এ শুধু এইটা নিয়েই কাজ করে, আমার তো এই কাজ দরকার। বুঝছেন? মানে আমরা আমরা চাই সবকিছু ধরে ফেলবো, সবকিছু না, আপনি টার্গেট করেন যে কোনো একটা 2টা সাইড। ওকে, তো যাই হোক, এখন এখানে যেটা হচ্ছে, আমরা যদি একটা বিজনেসে একটা ডাটা এন্ট্রি দিতে চাই, তাহলে আমি যদি এখানে একটা আমার প্রোডাক্ট নিয়ে কিছু লিখতে চাই যে আমার প্রোডাক্টের দাম এত, তাহলে সেই প্রোডাক্টটা যদি আমার সিস্টেমে না থাকে তাহলে কি আমি সিলেক্ট করতে পারবো যে প্রোডাক্টটা কোনটা? তার মানে এই সিস্টেমে আমার যে প্রোডাক্ট নিয়ে আমি ট্রেডিং করব, আমি কাস্টমারের সাপ্লায়ারের কাছে যে প্রোডাক্টটা নিব ভেন্ডরের কাছ থেকে, আর আমি যেটা বিক্রি করব সেই প্রোডাক্টটা আমার লিস্টে থাকতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে 2 ব্যক্তির কথা বলতেছি না, কিনতেছে একজনের কাছে, বিক্রি করতেছে একজনের কাছে, কারণ এই 2 ব্যক্তির কথা যদি আমার এখানে লেখা না থাকে তাহলে আমার কার কাছে অ্যাকাউন্টস পেয়েবল কত আর কার কাছে অ্যাকাউন্টস রিসিভেবল কত কিভাবে বুঝবেন বলেন? তার মানে আমি অমুক কোম্পানি থেকে প্রোডাক্ট কিনি, সেই কোম্পানি আমার এখানে এন্ট্রি থাকতে হবে। সেই কোম্পানির কাছে আমি কি প্রোডাক্ট কিনি সেই প্রোডাক্টটা আমার এখানে এন্ট্রি থাকতে হবে। এবং যখন আমি এটা বিক্রি করব কার কাছে বিক্রি করব, প্রোডাক্ট অলরেডি আমার এন্ট্রি হয়ে গেছে, এই প্রোডাক্ট আমি কার কাছে বিক্রি করব তার নামটা থাকতে হবে। তা নাহলে অ্যাকাউন্টস রিসিভেবলে যে টাকা যে আসবে সে কি নিয়ে কাজ করবে, কার কাছে কত টাকা পায় সেই হিসাব তো এখানে পাবে না। আর আপনি বিক্রি করার সময় কার কাছে বিক্রি করবেন সেটা দেখাইতে না বলে বিক্রিও করতে পারবেন না, বিক্রি দেখাইতেই পারবেন না। তার মানে জিনিস কয়টা হইলো বলেন তো? মূল জিনিস 3টা। পার্টি বা পার্টি মানে ভেন্ডর, যার কাছ থেকে কিনবো আমার প্রোডাক্ট, যার কাছে বেচবো। এখন এই কাজটা করতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা কি? সেটা লাগবে চার্ট অফ অ্যাকাউন্ট। সবাই কি চার্ট অফ অ্যাকাউন্ট চিনেন? চার্ট অফ অ্যাকাউন্ট এই নাম শোনেন নাই এমন ব্যক্তি হাত তোলেন। আপনি শুনেন নাই? আর কেউ আছেন চার্ট অফ অ্যাকাউন্টের নাম শুনেন নাই? আপনিও শুনেন নাই? লেজারের নাম শুনেন? লেজার, লেজার শুনছেন? এখন আচ্ছা আপনারা দুইজন কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে? আপনি তো না। আচ্ছা আচ্ছা, ওইটুকু থাকলেই হবে, অসুবিধা নাই। এটা লেজার জানেন? হ্যাঁ, আপনি জানেন এটা লেজার কি জিনিস? ম্যাট্রিক ইন্টারে ইয়ে ছিল, কমার্স ছিল না? তাহলে হবে, অসুবিধা নেই।
আপনার কিভাবে কি লগ ইন করতে হবে ওটা ভুলে যান আপাতত। এখন যেটা ক্লাস হচ্ছে সেটা মনোযোগ দেন, এবং তার আগে কি করতে হবে এটা আমি আজকে গ্রুপে দিয়ে দেবো আপনার জন্য। আপনি যেটা করবেন, 3টা ভিডিও যাবে ক্লাসের, হ্যাঁ। ফার্স্ট যাবে এটা, আর আমি বলে দিব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলে দিব। ফার্স্ট ক্লাসটা আগে দেখবেন, মানে থার্ড ক্লাস দেখে ফার্স্ট ক্লাস দেখা শুরু করবেন না, সিরিয়ালি আসবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। যেহেতু বুঝেন না, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। বুঝেন না বলতে কি, মানে ধারণা আছে, এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনার বাসায় আপনার খরচের একটা খাতা আছে। আপনার বাসায় ধরেন আপনি মাসে 10,000 টাকা পান। এই 10,000 টাকা আপনি কোথায় কোথায় খরচ করবেন এটা আপনি একটা হিসাব লিখেন। ওকে, একটা খাতায় হিসাব লিখেন। এখন ধরেন আপনি খাতায় লিখতেছেন, মানে উপরে লিখছেন খরচের হিসাব, খরচের খাতা, মূল খাতা। এর মধ্যে ভাগ করা আছে মুদি দোকান, বুয়ার বিল, ইলেকট্রিক বিল, এরপর ধরেন গ্যাস বিল, তারপর ধরেন বাচ্চার খাবার, এরকম ভাগ করা আছে। মূল খাতা কোনটা? খরচের খাতা, খরচের হিসাব। তার মাঝখানে অনেকগুলো ভাগ আছে, কি কোন পারপাসে কি খরচ করবেন। এখন আপনি 10,000 টাকা পাওয়ার পরে খরচ করতেছেন আর ওখানে লিখতেছেন। তাহলে ধরেন মুদি দোকানে খরচ হলো 2,000, ইলেকট্রিক বিল 1,000, গ্যাস বিল 1,000, বাচ্চার খরচ 2,000। তাহলে কত? 2, 3, 4, 5, 6,000। এই 6,000 টাকা যদি ভিতরে থাকে তাহলে মূল খরচের খাতার উপরে কত থাকবে? 6,000। ভিতরের পার্ট গুলোতে থাকবে ভাগ ভাগ করা, 2,000, 1,000, 1,000, 2,000 এভাবে ভাগ করা থাকবে ভিতরে। বাট মূল উপরে কি থাকবে? টোটাল খরচ। ঠিক আছে, তো ধরেন এই যে টোটাল খাতাটা আপনি মেনটেন করেন, হ্যাঁ। একটা সময় আপনি আর খাতায় লিখেন না, আপনি লিখেন কোথায়? এক্সেলে লিখেন। তাহলে এত বড় একটা খাতা এক্সেলে একটা শীটে লেখা যাবে না? লেখা যাবে তো, খুব স্বাভাবিক। এখন আপনি যদি খাতায় এক্সেলে হিসাব করেন, ধরেন মুদি দোকান জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনার এক পেজে 12 মাসের এটা ধরে যাবে, তাই না? তার মানে আপনার এই যে টোটাল যে এত বড় খাতা আপনি লিখতেন আগে, সেটা এখন এক্সেলের একটা শিটে আনলেন। এখন এই জিনিসটা কি হয়, আপনি যেটা বলেন খতিয়ান, খতিয়ান বুঝেন? বুঝেন তো একটু একটু নাকি? মানে ধরেন এখানে তো আমরা সবাই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করি। এখন ক্লাসের পড়া যদি আমাকে ধরেন, আমিও পারবো না। আমি যেটা বলতে চাচ্ছি যে বুঝেন কিনা, মাথায় আছে কিনা। এখন ধরেন আমি এখন সিস্টেমে আনলাম কি, ওই যে খরচের খাতা একটা লেখা আনলাম, সিস্টেমে আসলো। ওই খরচের খাতার উপর ক্লিক করলে তখন আমাকে এই নামগুলো দেখায়, মুদি দোকান, বুঝছেন? এটার উপর ক্লিক করলে মুদি দোকানের জানুয়ারি মাসের কত, ফেব্রুয়ারি মাসের কত, এরকম ভাগ ভাগ করে দেখায়। এটা হলো সিস্টেমের কথা বললাম। মূলত কি হয়, আমরা যখন একটা খরচ করি তখন আপনি যেমন হাতে লিখছেন, ওই খরচটা সিস্টেম থেকে ওইখানে যা ওঠে। এই প্রতিটাকেই বলে একটা লেজার। আচ্ছা, 10-15 বছর আগে ব্যাংকে গেছিলেন কেউ চেকে টাকা তুলতে? 10-15 বছর আগে যখন এই কম্পিউটার ছিল না, তখন কি হতো? আমি গেছি, আমি সোনালী ব্যাংকে গেছি, চেক দিছি, ক্যাশিয়ার চেকটা নিয়ে ওই পেছনের টেবিলে একজন আছে, তাকে দিছি। তার পেছনে দেখবেন বিশাল বিশাল রেজিস্টার আছে, বালাম বই বলে। হ্যাঁ, উনি দেখছে যে আপনার এটা, তখন কিন্তু হাতে লেখা অ্যাকাউন্ট নাম্বার ছিল, অ্যাকাউন্ট নাম্বারটা চেক বইয়ের উপর হাতে লিখে দিত। আচ্ছা, এটা কত অ্যাকাউন্ট, কোন বইয়ে আছে? এই বইয়ে আছে। বইটা উল্টাইলো, উল্টায় দেখলো যে এত, এই অ্যাকাউন্টটা কোন পেজে আছে, পেজটা বের করলো, বের করে ওইখানে লেখা থাকতো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে। ধরেন ব্যালেন্স আছে 2 লাখ, আপনি চেক দিয়েছেন 50,000, উনি ওখানে লিখলো, হ্যাঁ আজকের দিনে এত টাকা উত্তোলন, ব্যাংক এটাকে কি করলো? ব্যাংক কি করে বলেন? আমরা যা করি তার উল্টাটা করে, ডেবিট করে দিবে, ডেবিট করে দিবে এত টাকা, আর আমার নামে ক্রেডিট করে দিবে এত টাকা। তাহলে ব্যালেন্স থাকবে হচ্ছে 1,50,000। এখন যেমন আমরা অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাই না, ওই বালাম্বইয়ের পেজটাই ছিল অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তাই না? আপনাকে আগে, এখন যেমন আপনাদের এখন অ্যাপেই মনে চলে আসে না, ইমেলে চলে আসে। আগে কি করতে হতো, আমি নিজেও এই বেশি দিন আগেও না, এটা কত 10 বছর আগেও মনে হয়, ওই অ্যাকাউন্ট স্টেটমেন্ট তোলার জন্য অ্যাপ্লিকেশন লেখা লাগতো। লিখলে ওরা হয়তো হাইস্ট 3 মাসের একটা ওই অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রিন্ট করে সিল টিল দিয়ে স্ট্যাপলার করে দিত, খামে করে দিত। আর এখন তো এতে চলে আসে, ইমেলে চলে আসে। আগে ওটা হাতে লিখে দিত আর কি, পাস বই থাকতো, একটা পাস বই, গ্রাহকের কাছে একটা পাস বই থাকতো, ওটার মধ্যে লিখে দিত। হ্যাঁ, তো দেখেন এখন এই যে পুরা বালাম্বর সিস্টেমটা কোথায় চলে আসছে? একটা সফটওয়্যারে।
প্রথমে আসে এক্সেলে, তারপর এটা সফটওয়্যারে চলে আসছে, তাই না? এখন ওইখানে কি ইম্প্যাক্ট করতেছে? আপনি এখানে যে কাজ করতেছেন, আপনি একটা টাকা তুলতেছেন, সেটার ইম্প্যাক্ট কোথায় পড়তেছে? ওই যে ওই লেজারের মধ্যে, ওই ওই খাতার মধ্যে। সেই খাতাটারই এখন ডিজিটাল ভার্সন হচ্ছে সফটওয়্যার বা এক্সেল। ওকে, তো এখন এখানে কিভাবে ইম্প্যাক্ট করে? ধরেন আমি একটা প্রোডাক্ট কিনতেছি, আমি পার্টিকে ইনক্লুড করছি, আমার প্রোডাক্টটাকে ইনক্লুড করছি, কাস্টমারকে ইনক্লুড করছি। এখন পার্টির কাছ থেকে যে আমি প্রোডাক্টটা কিনবো, এই পানির বোতলটা কিনতেছি, কিনলে আমার কাছ থেকে কি যাচ্ছে? টাকা চলে যাচ্ছে। তার মানে আমার যে খরচের খাতা আছে, এক্সপেন্স, সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট করবে। এইটা যখন, এটা যদি বিক্রির উদ্দেশ্যে হয়, বিক্রির উদ্দেশ্যে হলে আমার এখানে গোডাউনে ঢুকতেছে, তার মানে আমার ইনভেন্টরি যে খাতা আছে, ইনভেন্টরির খাতা এটা একটা ইম্প্যাক্ট করতেছে। ইনভেন্টরি বাড়বে কিনা এটা ঢুকলে, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আমি পণ্যটা বাকিতে কিনি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, মানে আমার দায়ের খাতেও একটা হিসাবে উঠবে যে ভাই তোমার এত টাকা দায় আছে। বুঝতে পারছেন? তাহলে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট যেটা বললাম, এই লেজারগুলোর নামই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এই যে চার্ট অফ অ্যাকাউন্টের কথা বললাম, এইটার ইম্প্যাক্ট আছে কি না একটা ট্রানজ্যাকশনে? তার মানে এই চার্ট অফ অ্যাকাউন্ট, যখন ধরেন আমি যে এই প্রোডাক্টটা কিনতেছি, আমার খরচের বা এক্সপেন্সের চার্ট অফ অ্যাকাউন্ট যদি আমার সিস্টেমে না থাকে, তাহলে এইটা সে সিস্টেম তুলবে কোথায়? তার মানে আমাকে একটা ট্রানজ্যাকশন করতে গেলে চার্ট অফ অ্যাকাউন্ট যেগুলো আমার প্রয়োজন, সেগুলো আমাকে এখানে তুলে ফেলতে হবে। বুঝতে পারলেন? তার মানে আমার একটা ট্রানজ্যাকশন করতে গেলে এখন পর্যন্ত কয়টা জিনিস লাগবে? ভেন্ডর লাগবে, প্রোডাক্ট লাগবে, চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, বিক্রি করতে গেলে লাগবে কাস্টমার। এই সব কিছুর সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ট্যাক্স। আমরা বাংলাদেশের, আপনারা কিন্তু এই কাজ করতে গেলে বাংলাদেশি কনটেক্সটে চিন্তা করলে ধরা খেয়ে দেবেন। বিদেশে যখন মূলত যে আপনার ক্লায়েন্ট হবে, হ্যাঁ, সে যখন এই এটার অ্যাক্সেস আপনাকে দিবে, তখন আপনি দেখবেন যে তাদের প্রতিটা ট্রানজ্যাকশন একটা করে ভ্যাট বা ট্যাক্স অ্যাড হচ্ছে। ওকে, প্রতিটা ট্রানজ্যাকশন, সে কিছু কিনলেও ভ্যাট অ্যাড হয়, কিছু বিক্রি করলেও ভ্যাট অ্যাড হয়। তার মানে আমরা যেমন ধরেন সারা বছর একটা বেচা বিক্রি করলাম, করার পরে ওই একটা অ্যাডভোকেট ধরে মোটামুটি একটা লামসাম একটা ভ্যাট দিয়ে জমা দিলাম, ওদের ওখানে এই সিস্টেম নাই। আমরা ভ্যাট রিটার্নের নাম শুনছি তো, তাই না? আমরা কি করি? ভ্যাটের টাকা জমা দেওয়ার আগে রিটার্নের টাকা জমা দিই, মানে রিটার্নটা জমা দিই। বাংলাদেশে তো এই সিস্টেম, জানেন তো সবাই নাকি? আপনি যে ভ্যাট আপনার উপর যতটুকু বর্তাবে, 100 টাকা যদি আপনার ভ্যাট হয়, এই ভ্যাটটা আপনি জমা দেওয়ার আগে আমরা কি করি? রিটার্নটা আগে জমা দিই। রিটার্নটা জমা দিয়ে ওখান থেকে কাটসাট করে একসময় দেখা যায় আমার ভ্যাট 0, টাকা দিতে হচ্ছে না। আমরা কি করি? আমরা ভ্যাটটা দেওয়ার আগে রিটার্ন জমা দেওয়া মানে কত টাকা চুরি করবো এটা আগে আমরা ফিক্স করি। ওদের ওখানে হচ্ছে ভ্যাট মানে আপনি ভ্যাটটাকে দিয়ে দিবেন, তারপর গভর্নমেন্ট আপনাকে কি রিটার্ন দিবে তার মানে ক্যাপাসিটি অনুযায়ী সেটা পরে আপনাকে আগে টাকাটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? তো রিটার্নে কি আসবে? যেমন ধরেন আমি যে আমার আমার স্টুডেন্টের কথা বললাম, ওনার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, উনি বেশ ভালো চাকরি করেন। ওনার ইনকামের ট্যাক্স দেন উনি হচ্ছে 42%। 100 টাকা উনি ইনকাম করেন, উনি 42% মানে 42 টাকা ট্যাক্স দিয়ে দেন, 58 টাকা ওনার হাতে থাকে। এখন এইটা দেওয়ার পরেও উনি হ্যাপি। কেন হ্যাপি? উনি যে ট্যাক্স পেয়ার হিসেবে উনি একটা ধরেন কার্ড পাইলেন, ওনার একটা প্রায়োরিটি কার্ড থাকলো, হ্যাঁ, এই কার্ড থাকলে বা এই রেজিস্ট্রেশন থাকলে ওনার বাসার বিদ্যুৎ বিল দিতে হয় না, ওনার ট্রান্সপোর্টে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠলে ওনার ভাড়া দিতে হয় না। কারণ কি? ওখানকার গভর্নমেন্টের ইয়েটা হচ্ছে যে আমি তো এর কাছ থেকে ট্যাক্সই নিচ্ছি, আবার এটার জন্য আলাদা করে কেন নিব? ওকে, বাংলাদেশে কিন্তু ছোট দেশ হলেও ট্যাক্সের পরিমাণ হিউজ। আমরা মনে করি যে ভাই আমি তো ইনকাম করছি, আমি ইনকাম ট্যাক্সটা 0 দেখাইছি, আমি কোনো ট্যাক্স দেই নাই। একদমই ভুল ধারণা। আপনার 130 টাকা দাম হচ্ছে অকটেনের, 1 লিটার অকটেনের দাম। 130 টাকায় কত পার্সেন্ট ট্যাক্স আছে জানেন আপনি? অলমোস্ট 50%ই হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স, অলমোস্ট 50%। তো আপনি 130 টাকা দিয়ে যে একটা প্রোডাক্ট কিনতেছেন, তার 50% কি করছেন? আপনি ট্যাক্স কিন্তু দিয়ে দিয়েছেন, আপনি জানেন না আপনি কত টাকা ট্যাক্স। এই তো আসল জিনিস বেরোচ্ছে ভাই। আমি বলি আপনাকে, আপনি যখন কুইক বুক বা জেরো করতে যাবেন, হ্যাঁ, কোথাও দেখবেন, যদি দেখেন জিএসটি, আপনার কুইক বুকে দেখা যাচ্ছে জিএসটি, ভ্যাট, ট্যাক্স,
এগুলো সবই সেম জিনিস, নাম আলাদা হলে এক এক দেশে একটা ব্যবহার করা, যেমন ধরুন অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট হলে আপনার নাম পাবেন জিএসটি, ইন্ডিয়ান ক্লায়েন্ট হলে নাম পাবেন জিএসটি, ইউকে ক্লায়েন্ট হলে। আমরা যে কনসেপ্ট বুঝি বাংলাদেশ, এটা বাদ। বাংলাদেশের কনসেপ্ট নিয়ে আপনি এই ক্লাসে ঢুকলে বিপদে পড়বেন। ওটা মাথায় রাখা উচিত। হ্যাঁ, ক্লাসে না, ক্লাসের থেকে বাইরে হওয়ার পর বাংলাদেশি কনসেপ্ট রাখবেন, অসুবিধা নাই। ক্লাসে ঢোকার সময় বাংলাদেশি কনসেপ্টটা বাইরে রেখে তারপর ঢুকতে হবে, কারণ এটা তো আপনার বাংলাদেশে ব্যবহার হচ্ছে না। আপনি যেখানে ব্যবহার, মানে যিনি ব্যবহার করবেন তিনি তো থাকেন হয় অস্ট্রেলিয়া, না হলে ইউকেতে, নাহলে কানাডায়, না হলে ইউএসএ তে। ওই দেশে যেভাবে চলে আপনার সেভাবে না শিখলে হবে, বুঝছেন? তো আপনি ভ্যাট এবং ট্যাক্স আমাদের দেশে দুইটা আলাদা জিনিস। ভ্যাট ধরা হয় আপনি প্রোডাক্ট নেওয়ার সময় যেটা দেন বা ব্যবসা যেটা দেয়, আর ট্যাক্স ধরা হয় আপনি ব্যক্তিগতভাবে যেটা দেন। ওদের ওখানে ওই সবই একই জিনিস। হ্যাঁ, আমি যখন পেরোল করাবো, আপনাদের পেরোল অ্যাকাউন্টিং করাবো, তখন দেখাবো। ওকে, তো কি যেন বলতেছিলাম, এই ট্যাক্সের ব্যাপারটা। হ্যাঁ, তো আপনি যখন একটা কম্পোনেন্ট, মানে একটা ট্রানজ্যাকশন আপনি ফাইনাল করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে প্রতিটা ট্রানজ্যাকশনে ট্যাক্স পরিমাণ সেটা জিরো হলেও অ্যাড করতে হবে। ওকে, এখন ধরেন যে আমরা ট্যাক্সে অ্যাড করলাম না, তাহলে আপনি ট্রানজ্যাকশনই করতে পারবেন না। তার মানে আমার মানে রিকোয়ার্ড একটা অনুষঙ্গ হচ্ছে ট্যাক্স অ্যাড করা। তার মানে এই জিনিসগুলো আমি আগে সিস্টেমে অ্যাড না করা থাকলে আমি একটা ট্রানজ্যাকশন যেতে পারবো না, বুঝতে পারছেন? ওকে, তাহলে আসেন আমরা এগুলো কিভাবে অ্যাড করবো এগুলো একটু শিখি, এই কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ট্যাক্সের মধ্যে অনেকেই দেখবেন যে ট্যাক্স থাকে একটা নো ভ্যাট বা নো ট্যাক্স, একটা থাকে, একটা থাকে জিরো। নো ভ্যাট আর জিরো তো একই জিনিস, মানে কোনো ট্যাক্স অ্যামাউন্ট আসবে না। আর একটা থাকে এক্সাম্পটেড। এক্সাম্পটেড কথাটার মানে কেউ জানেন? এক্সাম্পটেড বাংলায় আমরা বলি না কর রেয়াত, কর মৌকুফ করে না। ধরেন একটা প্রোডাক্টের উপর, ধরেন এটার উপর 10% ট্যাক্স আছে। হ্যাঁ, ধরেন বর্তমান গভর্নমেন্ট চিন্তা করলো যে পানির উপর ট্যাক্স নিব না, এটা আমরা এই উন্নতির জন্য এটা আমরা 6 মাস ট্যাক্সটা অফ রাখবো। এটার মধ্যে ট্যাক্স আছে ধরেন 10%, 6 মাসের জন্য এই ট্যাক্সটা মৌকুফ করা হইলো। এইটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, মানে এটার উপর ট্যাক্স আছে কোনো কারণে মৌকুফ। আর একটা হলো জিরো ট্যাক্স। জিরো ট্যাক্স মানে এটাও ট্যাক্স আছে, এনবিআর এটা লিস্টেড, বাট ট্যাক্সের পরিমাণ জিরো। যে কোনো সময় ট্যাক্সের পরিমাণ 5%ও হতে পারে, যদি করে দেয় হয়ে যাবে। আর একটা হলো নো ট্যাক্স বা নো ভ্যাট। নো ভ্যাট বলতে সেটা এনবিআর এর লিস্টিংয়েই নাই, ওটা ভ্যাটের আওতার মধ্যেই পড়ে না। তিনটার পরিমাণ জিরো হইলেও তিনটার মিনিং কিন্তু তিন রকম, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন বিষয়টা হলো আমরা একটু কম্পোনেন্টগুলো অ্যাড করা শিখি। আমরা প্রথমে 1 ঘন্টা অনেক জ্ঞান দিয়ে ফেলছি, যদি কাজে লাগে তো ভালো, আর কাজে না লাগলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে শুরু করি ট্যাক্স বা ভ্যাট দিয়ে। হ্যাঁ, ট্যাক্স ভ্যাট কোথায় পাবো আমরা? অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে গেলে এখানে পাবো ট্যাক্স রেট। আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম এখানে যে এতগুলো অপশন পাবেন, কি করলে পাবেন? ইউজারে গিয়ে নিজের নামের উপর ক্লিক করলে অ্যাডভাইজার করতে হবে। যদি ভুলে গিয়ে থাকেন লাস্ট ক্লাসটা আবার দেখবেন, তা না হলে কিন্তু এই অপশনগুলো এখানে পাবেন না। ও, এটা কি আরেক ব্যাচে চলে গেছে? এই যে এটা না 3036, অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে যাব অ্যাডভান্সে। এটার হ্যাঁ প্রতিটা ক্লাসে রেকর্ডিং হবে, আপনি পরে ক্লাস থেকে সামনে বলবেন। আচ্ছা, এই যে ট্যাক্স রেট, হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টের নিচে দেখেন ট্যাক্স রেট বলে একটা কথা আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, কেটে দেই। দেখেন এখানে বলছে কি, ডিফল্ট কিছু ট্যাক্স, এখানে সবগুলো জিরো ট্যাক্স যেগুলো হতে পারে এগুলো ও ডিফল্ট দিয়ে রাখছে। হ্যাঁ, কি কি দিয়ে রাখছে? সেলস ট্যাক্স অন ইম্পোর্ট। সেলস ট্যাক্স অন ইম্পোর্ট মানে আমরা, মানে কি বলে এটাকে, সেলস ট্যাক্স বলতে বিক্রির জন্য যে ট্যাক্স আমরা দেই সেটা এখানে 0%, সবগুলো 0% সে অ্যাড করে রাখছে। ঠিক আছে, এখন যদি আমরা নিজেরা ট্যাক্স অ্যাড করতে চাই, ধরেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, ধরেন এই প্রোডাক্টটা বিক্রি করবো, এটার ট্যাক্স আছে 10%। এখন আমি যদি ট্রানজ্যাকশনটা বিক্রি দেখাতে চাই তাহলে আমার 10% ট্যাক্সটা ওখানে থাকতে হবে। এটার জন্য বিক্রি করতেছি কিন্তু,
এটার জন্য আমরা কি করব, নিউ ট্যাক্স রেটে ক্লিক করব। নিউ ট্যাক্স রেটে ক্লিক করলে এখানে আপনাকে বলতেছে কি ট্যাক্স রেটের ডিসপ্লে নেম, ট্যাক্স রেটটা কত সেটা নেমটা কি হবে। আমি ধরেন এখানে দিলাম সেলস ট্যাক্স 10%, যদি এটা দেন তাও হবে। যদি এভাবে লিখেন, অনেকে অনেকভাবে লেখা থাকতে পারে, যদি দেখে ঘাবড়ানোর কিছু নাই। যদি এখানে লেখা থাকে ধরেন ভিএটি ভ্যাট ধরেন 10% অন সেলস, একই কথা। বুঝলেন কি কেন একই কথা? এই যে এখানে আমি কি বলছি, ভ্যাট ট্যাক্স জিএসটি সেম কথা। তার মানে আমি যদি এখানে সেলস ট্যাক্স 10% লিখি আর এখানে ভ্যাট লিখে পাশে যদি লিখি 10% অন সেলস, কথা কি আলাদা? একই জিনিস। ওকে, তো এভাবেও লেখা যাবে। আর এই যে এখানে দেখেন, এখানে আমি ভ্যাট নিচ্ছি কি কত পার্সেন্ট, 10%, আর এখানেও দিতে হবে 10%। যদি আপনি এখানে 10% দেন আর এখানে ভুল করে লিখে ফেলেন 15 অথবা 20, তাহলে কি হবে জানেন, আপনি 10% বারবার সিলেক্ট করতে থাকবেন কিন্তু অ্যাপ্লাই হতে থাকবে কত। এটা এডিট করা যাবে, বাট এটা যতগুলো ট্রানজাকশন ভুল করে ফেলবেন সেগুলো তো আবার ঝামেলা হয়ে যাবে না। তো যার কারণে ট্যাক্স অ্যাড করার সময় সব সময় খেয়াল রাখবেন যে এখানে যা লিখছেন আর এখানে যা বসাচ্ছেন সেম আছে কিনা। ওকে, হ্যাঁ 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 শিওর। আচ্ছা, নামাজের একটা ব্রেক দেই। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এটা একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এইখানে এই যে ট্যাক্স কম্পোনেন্ট, এখানে কি লিখবো, এখানে আপনি এখানে হচ্ছে কি এটা ডেসক্রিপশনের মতো, হ্যাঁ, কিন্তু এটা দিতে হবে। এখানে আপনি লিখে দেন এইভাবে লিখি, দিস ট্যাক্স উইল বি কালেক্টেড অন সেলস। ওকে, এটা যদি আমরা সেভ করি আসছে 10%। ওকে, তো এভাবে আমরা সেলস ট্যাক্স পারচেজার দুটো অ্যাড করব। নামাজের বিরতি 10 মিনিট দিলে হবে না ভাই? 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট পরে আমরা আবার আসতেছি। ওকে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে আমরা একটা ট্যাক্স বা ভ্যাট যেটাই হোক আমরা অ্যাড করা দেখলাম, হ্যাঁ, সেটা সেলসের জন্য। এখন যদি আমি আরেকটা অ্যাড করি, এটার নাম দেই আমি পারচেজ ট্যাক্স ধরেন 15%। নামটা যদি এভাবে না দিয়ে আমি এভাবে দেই 15% ট্যাক্স অন, এভাবে দিলে চলবে? সেম জিনিস না? এটা অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আপনার পূর্ণ স্বাধীনতা, আপনি কিভাবে দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ঘরে 15 আর এইখানে 10 দিলে কাজ হবে না, এখানেও 15ই দিতে হবে। এখানে আমরা লিখবো, আচ্ছা এইখানে যে কম্পোনেন্টের এটা না, এখানে ফাঁকা রাখলে সেভ নিবে না। হ্যাঁ, কিছু না, যদি আপনি একটা এরকম 5 দিয়েও সেভ করেন তাও নিবে। হ্যাঁ, এখানে আমরা যেহেতু লিখতেই হবে, আমরা রিলেটেড কথাটাই লিখি, দিস ট্যাক্স will be collected on, ওকে, সেভ দিই। তাহলে আমাদের 15% ট্যাক্স অন এক্সপেন্স চলে আসছে। এটা অ্যালফাবেটিক্যালি লেখা আসতেছে, তো এখানে 15 আগে দেওয়ার কারণে উপরে চলে আসছে, আর কিছু না। ওকে, তো আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে একটা লিংক দিছিলাম, জেরো সব ক্লাসের একটা লিংক দিছিলাম ডকুমেন্টে। ওকে, ওই ড্রাইভ লিংকটা যদি ওপেন করেন তাহলে আপনারা এরকম একটা ওয়ার্ড ফাইল ফার্স্টেই পাবেন। হ্যাঁ, পাইছেন? পাওয়ার পর এখানে দেখেন ট্যাক্সের কথাটা এখানে বলা নাই, এই ইনস্ট্রাকশনে ট্যাক্স কতটুকু অ্যাড করবে এটা বলা নাই, বাট আমি এটা আপনাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, প্রথমে সিস্টেমটা আরেকবার বলে দিই, ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে এসে ভুলে যাবেন। হ্যাঁ, এই জন্য ভিডিও দেখার মাঝখানেই যাতে আপনি মনে থাকে এটা আবার বলে দিই। অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে ট্যাক্স রেট, ট্যাক্স রেটে গিয়ে নিউ ট্যাক্স রেট ক্লিক করবেন। ক্লিক করে আপনারা 1 থেকে শুরু করবেন, 1, 1.5, 1.75, 2,
মানে প্র্যাকটিস করবেন আর কি, হ্যাঁ। এবং নামটা দিবেন কি, সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, ট্যাক্স অন এক্সপেন্স, ট্যাক্স অন ইনকাম, এভাবেও দিতে পারেন, যেভাবে আপনার দিলে সুবিধা মনে হয়। আর যদি এটা নিয়ে কারো কনফিউশন হয়, আপনি দরকার হলে ইউটিউবে কিছু ভিডিও দেখবেন যে আমি ট্যাক্সের নামটা কিভাবে দিলে আমার জন্য অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমার জন্য দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এই জায়গায় আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট 5, 7, 10টা যে কটা পারেন অ্যাড করেন, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাড করার বিষয়টা গেল, ট্যাক্স এইভাবে অ্যাড করতে হবে। এরপরে আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট কোথায় পাবো? সেম অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, এখানে শর্টকাটও থাকতে পারে, বাট মূল জায়গায় কোথায়? অ্যাডভান্সে। এই যে চার্ট অফ অ্যাকাউন্টস, এই চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই পেজে চলে আসব। এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে বলছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, প্রিন্ট পিডিএফ, ইম্পোর্ট, এক্সপোর্ট। এই কথাগুলোর মানে নিশ্চয়ই সবাই জানেন। একটা অ্যাড অ্যাকাউন্ট মানে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা যাবে এখান থেকে। এবং চার্ট অফ অ্যাকাউন্ট যদি লেনদেনের ক্ষেত্রে হয়, ব্যাংক, পেপাল, বিকাশ, ক্রেডিট কার্ড, এই ধরনের লেনদেন করবেন এরকম হয়, তাহলে অবশ্যই এটা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। এমনকি আমাদের যে পেটি ক্যাশ থাকে না, ক্যাশ অন হ্যান্ড থাকে যেটা, সেটাও ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ওখান থেকে তো আপনি টাকা লেনদেন দেখাবেন, তাই না? টাকা পেমেন্ট করবেন, টাকা রিসিভ করবেন ক্যাশে, সেটাও এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। আর বাকি যা আছে সেগুলো করতে হবে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। প্রিন্ট পিডিএফ মানে এই লিস্টে আপনি পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন, ইম্পোর্ট মানে ইম্পোর্ট করে আনতে পারবেন, আর এক্সপোর্ট মানে এটা পুরোটা এক্সপোর্ট করতে পারবেন। ওকে, এখন আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। এই যে আমরা বলতেছি যে হিসাবের বিভিন্ন খাতা, হিসাবের বিভিন্ন খাত বা লেজার, এটাকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে দেখেন বলছে, একটু বড় করি, হ্যাঁ, এখানে বলছে কি অল অ্যাকাউন্ট, মানে এই যে উপর থেকে শুরু করে যা আছে যতগুলো অ্যাকাউন্ট এখানে ডিফল্ট সেট করা আছে, আমরা এখনো কিন্তু অ্যাড করি নাই, ডিফল্ট যতগুলো সেট করা আছে সবগুলোকে বলছে অল অ্যাকাউন্ট। এখন এই অল অ্যাকাউন্টের মধ্যে দেখেন কয়টা ভাগ আছে। প্রথমে বলছে অ্যাসেট, অ্যাসেটে যদি ক্লিক করি তাহলে অ্যাসেটের এখানে কোড নাম্বার, মানে প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্টে একটা করে কোড নাম্বার আছে। কোড নাম্বার কত দিয়ে শুরু করছে এরা? 6 দিয়ে, 6 নিচে 7ও আছে, হ্যাঁ, 6 এবং 7 ব্যবহার করছে অ্যাসেটের ক্ষেত্রে। অ্যাসেটের ক্ষেত্রে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, যে টাকা আমি পাবো, এটা আমার জন্য অ্যাসেট না? যদি টাকা আমার দিতে হয়, অ্যাকাউন্টস পেয়েবল হয়, ওটা যদি লাইবিলিটি হয়, তাহলে যে টাকা আমি পাবো ওটা আমার অ্যাসেট না? অ্যাসেট। তারপর প্রিপেমেন্ট, প্রিপেমেন্ট মানে কি, আগেই দিয়ে দিচ্ছে। ইনভেন্টরি, ইনভেন্টরি কিন্তু অ্যাসেট, এই যে প্রোডাক্ট আমি কিনলাম, এক্সপেন্সে চলে গেল টাকা, ওটার পরিবর্তে ইকুইভ্যালেন্ট চলে আসলো কি আমার ইনভেন্টরি অ্যাসেট, যার কারণে ব্যবসায় কিন্তু আপনার লস হয় না। তা না হলে ধরেন আপনি 10 লাখ টাকার প্রোডাক্ট কিনছেন, এক মাসে বেচছেন 2 লাখ টাকা, 8 লাখ টাকা কিন্তু লস দেখাইতো। সিস্টেম কি করতো? টাকা একবার দিচ্ছেন না, খরচ করছেন কত? 10 লাখ, এক মাসে বিক্রি করছেন 2 লাখ, 8 লাখ টাকা। সিস্টেম কি বলতো? এটা লস। লস বলে না কেন? এই যে ইনভেন্টরি অ্যাসেট আপনার ঘরে আছে জন্য লস বলে। হ্যাঁ, আচ্ছা, তো মানে কথা ঠিক আছে তো? মানে যারা যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে সবাই বুঝতেছেন তো আর কি। তো ধরেন আমি এই অ্যাসেটের ঘরে এই ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট বা এই ধরনের হিসাবের খাতাগুলো এখানে পাবো, হ্যাঁ। তারপর আসেন লাইবিলিটি। লাইবিলিটি কত দিয়ে কোড শুরু করছে? 800। হ্যাঁ, লাইবিলিটি মানে কি, আমার দায় দানা কোথায় আছে? অ্যাকাউন্টস পেয়েবল, যে যেখানে আমার টাকা দিতে হবে, দায় হয়ে আছে, হ্যাঁ। আনপেইড এক্সপেন্স ক্লেমস, মানে যেটা এখনো এক্সপেন্স ক্লেম করছে কিন্তু দেওয়া হয় নাই, এরকম আর কি। সেলস ট্যাক্স, ট্যাক্সের ক্ষেত্রে কি হয়? ট্যাক্সের ক্ষেত্রে বেশিরভাগই আমাদের ওই ট্যাক্স পেয়েবলে পড়ে থাকে, পরবর্তী যখন আমরা পেইড করে দিই তখন ওটা ওখান থেকে জিরো হয়ে যায়। তো যাই হোক, আমাদের যতগুলো লাইবিলিটি আছে এখানে পাবো। ইকুইটি, ইকুইটি কি জিনিস সবাই বুঝেন তো? মালিক, মালিক, ইকুইটি আসল জিনিস, মালিক টাকা না দিলে ব্যবসা চলবে না। আচ্ছা, এখানে দেখেন ইকুইটিতে দুইটা আছে, ওনারের শেয়ার ক্যাপিটাল আর হচ্ছে রিটেন আর্নিংস। আচ্ছা, এইটা শুরু করছে 9 দিয়ে। এরপর আছে এক্সপেন্স, মূলত জিনিস এই দুইটাই, এক্সপেন্স আর রেভিনিউ, এই দুইটার সাথে বাকিগুলো রিলেটেড আর কি। ওকে, এক্সপেন্স খরচে কি আছে? কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডভার্টাইজিং, এখানে বিভিন্ন খাত আছে। ওই যে বলছিলাম না, উপরে লিখছেন খরচের খাতা, এই যে উপরে লিখছেন এক্সপেন্স, তার মধ্যে দেখেন কত রকমের কাহিনী আছে যে কোন কোন পারপাসে আপনি খরচ করেন, ঠিক আছে। এরপরে আছে কি রেভিনিউ, এইটা হলো ব্যবসার মূল,
টাকা আসবে কোত্থেকে? ওকে, এখানে দেখেন এটা শুরু করছে 2 দিয়ে, সেলস, আদার রেভিনিউ। সেলসটাই হচ্ছে মেইন, মানে ব্যবসার সেলস ছাড়া তো রেভিনিউ আসার মানে কম। ইন্টারেস্ট ইনকাম, আচ্ছা। তার মানে এই যে এখানে অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ, আর আর্কাইভ মানে হচ্ছে যদি আমরা কিছু ডিলিট করে দিই তাহলে আর্কাইভে গিয়ে থাকে। এটা টেম্পোরারি, ট্র্যাশ থাকে না ওটার মতো। তো এখানে দেখেন অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ, এই যে টোটাল 5টা কি বল ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরি সবগুলো একসাথে কোথায় আছে? অল অ্যাকাউন্ট। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টটা এমন জিনিস, প্রতিদিনের অ্যাকাউন্টে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, প্রতি ঘন্টার অ্যাকাউন্টে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট ছাড়া আপনি অ্যাকাউন্টস করতে পারবেন না। তো যার কারণে চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করা, রিমুভ করা, এডিট করা, এগুলো প্রতিদিন থাকবে। এগুলো নিয়ে ভয় পেলে চলবে না। আমরা যখন একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব, তারপরে যখন কোম্পানি এক্সপায়ার হয়ে যাবে তখন চিন্তা হলো আবার এগুলো অ্যাড করতে হবে। এটা তো এখানে 1 মাস পরে আবার অ্যাড করতে হবে। ব্যবসায় মানে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট যে কাজ করেন প্রতিদিনই করতে হবে এই কাজ, প্রতিদিন বারবার করতে হবে। তো এইটাকে যদি আপনি ঝামেলা হিসেবে না নিয়ে এটাকে যদি আপনি একটা কি বলে ডেইলি রুটিন হিসেবে নেন, সেটাই সব থেকে বেটার। ওকে, এখন আসেন আমরা আপনাদেরকে যে ফাইলটা দিচ্ছি এখান থেকে আমরা কিছু চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি। প্রথমে বলতে কি চার্ট অফ অ্যাকাউন্টস ব্যাংক অ্যাকাউন্ট। যদি ব্যাংক অ্যাকাউন্ট হয় তাহলে কি বলছি আমরা? অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করব। ওকে, তো দেখেন এখানে আমার একটা ব্যাংকের নাম আছে, বলছে কি আরবিএস ব্যাংক। হ্যাঁ, পাশে লেখা আছে চেকিং। চেকিং মানে জানেন সবাই? না, চেকিং মানে হলো কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, আরবিএস ব্যাংক, মঞ্জু ব্যাংক, চেকিং। চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টগুলোকে চেকিং বলে। চেকিং অ্যাকাউন্ট থাকা মানে বুঝবেন এটা কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তাহলে আরবিএস ব্যাংক চেকিং, এটাকে যদি আমি কপি করি, নামটা জাস্ট কপি করলাম আর কি। হ্যাঁ, কারণ এই নামই আমার দিতে হবে। তো তাহলে আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে আচ্ছা, এখানে দেখেন বলতেছে যদি ফাইন্ড অ্যাকাউন্ট, এখানে সার্চ করতে বলতেছে ব্যাংক। এখন সারা পৃথিবী জুড়ে জেরোর সাথে অনেক ব্যাংকেরই আপনার ট্রানজেকশন, লেনদেন করার অপশন আছে, কিন্তু সে ব্যাংকটা জেরোর লিস্টে আছে। কিন্তু বাংলাদেশ থেকে এমন কোনো ব্যাংক নাই বা যেটা আমরা লিঙ্ক করতে পারি। ধরেন আপনার যদি কারো যদি বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লিঙ্ক করতে পারবেন, কারণ ওই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আপনার জানা আছে। কিন্তু ধরেন আমার তো বিদেশি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমি কেমনে এটা লগ ইন করবো? যার কারণে আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে অ্যাড উইদাউট ব্যাংক ফিট, এই কোনায় এখানে ক্লিক করব। মানে বাংলাদেশ কি সফটওয়্যারটা ইউজ করে না? বাংলাদেশের কোন কোম্পানি? বাংলাদেশে পেপাল দেখছেন কখনো? না। বাংলাদেশ এবং হাতে গোনা 2-1টা দেশ বাদে সারা পৃথিবীতে 200 দেশ থাকে, তার মধ্যে 198টা দেশে পেপাল আছে। হ্যাঁ, জিরো তো সফটওয়্যার ইউজ না না, জিরো সফটওয়্যারের ব্যাপার বলতেছি না। এখানে হচ্ছে কি, ধরেন জিরো সফটওয়্যার ব্যবহার ধরেন বাংলাদেশে কেউ করে, কিন্তু বাংলাদেশে ওই 2-4টা অ্যাকাউন্টের জন্য আসলে আপনার জিরোর সাথে নেগোসিয়েট করাটা একটু টাফ। তারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট তারা কিভাবে অ্যাড করে? আমাদের বাংলাদেশে তো অগ্রণী ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখাচ্ছি, সেটাই তো দেখাচ্ছি। আমি কোথায় গেলাম দেখেন, ওর ব্যাংক ফিডে আমি ধরে নিছি আমার ব্যাংকটা এখানে নাই, তাহলে আমি এই যে এখানে আছে অ্যাড উইদাউট ব্যাংক ফি, ওর ব্যাংক ফিড ছাড়া আমি ব্যাংক অ্যাড করব। হ্যাঁ, এই যে অ্যাড উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ দিলাম। এখন আপনাদেরকে যে ব্যাংক অ্যাকাউন্ট আমি দেখালাম সেটা আমার এখানে অ্যাড করবো না, সেটা যদি ব্যাংক ফিডে না থাকে তাও তো আমি অ্যাড করবো। মানে জিরো বহির্ভূত যে কোনো ব্যাংক হলে সেটাও অ্যাড করা সব অ্যাড করা যাবে। আর একটা হচ্ছে যে যেটা আমি দেখাইলাম, যেটা আমি দেখাইতে পারলাম না, সেটা হলো যদি আমি ব্যাংকের আইডি পাসওয়ার্ড থাকে আমার কাছে। আচ্ছা, এটা একটু দেখাই আপনাদেরকে তাহলে। ধরেন আমরা তো গেছি কোথায়, এই অ্যাড উইদাউট ব্যাংক ফিড থেকে, এখান থেকে, তাই না? এটা আবার আসলো কেন? এখন ধরেন আমি লিখলাম HSBC, আমার অ্যাকাউন্ট হচ্ছে HSBC তে। হ্যাঁ, ও বলতেছে HSBC, তার HSBC আসার কথা। তারপর কি আছে দেখি, ও এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা, সরি এই কারণে।
বাংলাদেশ থেকে এটা ওরাও পারমিট করে না। কোথা থেকে দিব, নিচের দিকে দিই। ধরেন ইউকে, হ্যাঁ ইউকে দেওয়া মাত্রই দেখেন অনেকগুলো ব্যাংকের নামই চলে আসছে। ওকে, এখন ধরেন আমি এই যে লয়েডস ব্যাংক, এটা ইউকের একটা ভালো ব্যাংক, ধরেন আমি এখানে অ্যাড করব, তাহলে কি বললো, এই লয়েডস ব্যাংকের কিন্তু অলরেডি সিম্বল চলে আসছে। হ্যাঁ, এগ্রি অ্যান্ড লগ ইন টু ব্যাংক। এখন ও কি করবে জানেন, ও সরাসরি ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। আসছে, এখন দেন আইডি পাসওয়ার্ড আছে কারো কাছে নাই, যার কারণে আমরা এই অপশনটাতে যেতে পারি না। আমরা উইদাউট ব্যাংক ফিট থেকে করতেছি, এই কারণে, আর কোনো কারণ। যদি আমাদের একটা ইউকেতে একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিতাম, আমাদের লেনদেনগুলো চলে আসতো। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগইন করি তাহলে কি এই যে আমাদের যে ডেইলি ট্রানজাকশনগুলো হবে ব্যাংকে, হ্যাঁ এগুলো কি অটোমেটিক চলে আসবে, আপনাকে আর কিছু করতে হবে না। আমার ভাই বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকার মতো টাকা পয়সা নাই আমার। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, হ্যাঁ অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, গিয়ে আমরা কেন এখানে সার্চ না করে অ্যাড উইদাউট ব্যাংক ফিডে সার্চ মানে ক্লিক করতেছি, এটা তো বুঝতে পারলেন সবাই আশা করি। ওকে, এখান থেকে আমরা কন্টিনিউ, এখানে কি লেখা আছে একটু পড়ে নেবেন, যতই পড়েন কন্টিনিউ না দিলে সামনে যাবে না। হ্যাঁ, ওই যে আসলে একটা টিক মার্ক দিয়ে সামনে যেতে হয়, তা আপনি যদি এগ্রি না করেন তাহলে সামনে যাওয়ার বুদ্ধি নেই। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে কয়েকটা ফিল্ড আছে, বলছে ব্যাংক নেম বসাইলাম, এটা একটু কেটে দেই, এটা হলো আরবিএস ব্যাংক। চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এটা এটা আসলে কোথাও নিয়মে বলে না, বাট আমি এটা বলি, এটা সবাই করার চেষ্টা করবো। সেটা হলো ধরেন আমি, এটা হলো আমার লাস্ট 4টা ডিজিট হলো অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, আমি দেখলাম আরবিএস ব্যাংক, আরবিএস ব্যাংকে এই কোম্পানি আরো 5টা অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না? তার মানে আরবিএস ব্যাংক চেকিং মানে কি কারেন্ট অ্যাকাউন্ট। আরবিএস ব্যাংকে আমার কারেন্ট অ্যাকাউন্ট ধরেন 3টা আছে, সেই 3টার মধ্যে কোনটা, এইটা, এটা লাস্ট 4টা ডিজিট হচ্ছে এইটা। ওকে, এরপর বলছে অ্যাকাউন্ট নেম, এখন ধরেন আপনার কোম্পানির নাম হচ্ছে অ্যাকুয়াফিনা। ওকে, তাহলে আরবিএস ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট করেন, সে অ্যাকাউন্টের নাম কি হবে, অ্যাকুয়াফিনা কোম্পানির নামে হবে। অথবা যদি আপনি ব্যক্তিগতভাবে ট্রেডিং করেন, আপনার ধরেন বাংলাদেশে কি কি দেয়, দেলোয়ার ট্রেডার্স, তাহলে অ্যাকাউন্ট নেমটা কি হবে, দেলোয়ার ট্রেডার্স এর নামে হবে। কারণ আমাদের এখানে যে কোম্পানির নাম কি, কম্পিউটার টেক পিসি এর অ্যাক্সেসরিজ, এই কোম্পানিটা আমরা অ্যাড করছি না, তা আমরা সংক্ষেপে দেখি কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা ধরেন দিলাম, দিয়ে আচ্ছা আমি এটা এখান থেকে নিয়ে আসি, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 9876। ওকে, তাহলে এটা মানেটা বুঝছেন তো, সিটিপিএ মানে কি, কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, আরবিএস ব্যাংকে আমার অ্যাকাউন্ট, এই জন্য আমি এটা এভাবে লিখলাম যাতে আমি বুঝতে পারি। এরপর আসেন অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপে দুইটা জিনিস, একটা হলো আদার, একটা হলো ক্রেডিট কার্ড। একমাত্র ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডটা কি অ্যাসেট না লাইবিলিটি? ক্রেডিট কার্ডের ব্যালেন্স 0 থাকা মানে আপনি সুবিধাজনক অবস্থানে আছেন, ক্রেডিট কার্ডের ব্যালেন্স 100 হয়ে যাওয়া মানে কিন্তু আপনার টাকা মাইনাস, লোনে আছেন। ওকে, শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করব, তাহলে ওই অ্যাকাউন্টটা আমাদের লাইবিলিটি অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে। আর আদার দেওয়া মানে সব আপনার ডেবিট কার্ড, সেটা বিকাশ হোক, আপনার পেটি ক্যাশে যদি আপনার 100 টাকা থাকে তাহলে আপনি 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট শুরু করতে পারেন, তাই না? তাহলে যদি পেটি ক্যাশের টাকা না থাকে তাহলে 0 টাকা দিয়ে শুরু করতে পারেন, কিন্তু ওইটাও কিন্তু আপনার টাকা আছে বলেই আপনি খরচ করতে পারেন, বা টাকা আছে বলে অ্যাকাউন্ট আপনি খুলছেন, তাই না? ওটাও ডেবিট, পেটি ক্যাশ ডেবিট, ডেবিট কার্ড তো ডেবিট, যত মোবাইল ব্যাংকিং আছে সব ডেবিট। তার মানে যদি আমার এটা, যেহেতু আমার এখানে ক্রেডিট কার্ড বলে কিছু বলা নাই, তাহলে আমি এটা ক্রেডিট কার্ড সিলেক্ট করবো না, আমি দেবো কি আদার্স। এখন আসেন অ্যাকাউন্ট নাম্বার, ধরেন আমার এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, লাস্ট 4টা ডিজিট নিচ্ছে না 9876, ধরে নিচ্ছি এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। এটা তো এখন শেখার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, বাট আপনার কিন্তু অ্যাকচুয়ালটাই দিতে হবে। ওকে, আচ্ছা এখন বলতেছে কি অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড বলতে এটা কি খুলতেছি আমরা, চার্ট অফ অ্যাকাউন্ট।
তাই না? ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে চার্ট অফ অ্যাকাউন্ট খুলতেছি না। অ্যাকাউন্ট এই ব্যাংকের ক্ষেত্রে আমরা একটু এই জিনিসটা ফলো করবো না। ব্যাংক অ্যাকাউন্ট কি বলেন তো, আপনার অ্যাসেট না লাইবিলিটি? ব্যাংক লোন অ্যাকাউন্ট হতে পারে, বাট ব্যাংক না, এখানে লোন অ্যাকাউন্টের কথা বলতেছি না। ধরেন লোন অ্যাকাউন্ট আলাদা, নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট কি আপনার অ্যাসেট। তো অ্যাসেট নর্মালি আমরা ওই অ্যাসেটের দিয়ে শুরু করার কথা না, বাট আমরা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সবসময় 1 দিয়ে শুরু করব। ধরেন 100। এর কারণটা কি, যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টগুলো 100, 101, 102 দিবেন, সবসময় ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনি চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টের উপরে পাবেন। ঠিক আছে? কারণ ব্যাংক অ্যাকাউন্ট আপনার প্রতিদিনের ট্রানজাকশনে লাগবেই লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনি অন্য, কারণ একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনার সপ্তাহে 2 দিন লাগে, ব্যাংক অ্যাকাউন্ট প্রতি ঘন্টা 2 বার করে লাগে। ঠিক আছে? এটা হচ্ছে আমার পরামর্শ, যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সবসময় 1 দিয়ে শুরু করবেন, তাহলে হবে কি চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টের সবার উপরে সবসময় পাবেন, যখন যেটা দরকার তখন সেটা বের করে নিতে পারবেন। আর ব্যাংক অ্যাকাউন্টগুলোর নাম্বার একটু ডিফারেন্ট থাকাটাই বেটার। ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, মানে লেনদেন যেগুলো দিয়ে করবেন, এগুলো 1 দিয়ে শুরু করবেন। আচ্ছা, এখন কারেন্সি হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি টাকা, এই কারেন্সির ব্যাপারটা বলি। আপনি যখন একবার একটা ট্রানজ্যাকশন করে ফেলবেন, এখন অ্যাড করার পরও আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন, কিন্তু একটা ট্রানজ্যাকশন করে ফেললে এই কারেন্সি আর চেঞ্জ করতে পারবেন। তখন যদি আপনি ভুল করে থাকেন, তাহলে নতুন একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে, এটা আর্কাইভে দিয়ে নতুন চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। কারেন্সি একবার ট্রানজ্যাকশন হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না। ওকে, তাহলে আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এখন দেখেন আমার 100 এটা সবার উপরে আসছে কিনা। ব্যাংক, কম্পিউটার টেক, পিসি এন্ড অ্যাক্সেসরিজ, আরবিএস ব্যাংক, চেকিং, এটা চলে আসছে। এখানে ট্যাক্স এক্সাম্পটেডে আসছে, এখানে নো ট্যাক্স হলে ভালো হইতো, অটোমেটিক চলে আসছে, এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো। সবসময় মনে রাখবেন, ব্যাংক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ব্যাংক অ্যাড করার ক্ষেত্রে, ওপেনিং ব্যালেন্স দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ ট্যাক্স হবে হয় 0 নাহলে নো ভ্যাট। কেন? ধরেন এই বোতলটা যদি আমি কিনি, আমার ধরেন কার্ড দিয়ে কিনলাম, ডেবিট কার্ড দিয়ে কিনলাম, তো বললো যে ভাই বোতলটার দাম হচ্ছে, মানে পানি সহ বোতলটার দাম 10 টাকা, এটার উপর ভ্যাট আছে 5%, বা ধরেন 10%। তো 10 টাকা 10% কত? 1 টাকা। তার মানে আমাকে 11 টাকা পেমেন্ট করতে হবে। এখন আপনারা নিশ্চয়ই কার্ডে পেমেন্ট করেন বিভিন্ন জায়গায়, কার্ডে যখন পেমেন্ট করেন তখন 10 টাকা আলাদা পেমেন্ট করেন, 1 টাকা আলাদা পেমেন্ট করেন, এমন কি হয়? আমরা 11 টাকা টোটাল দিয়ে দিব, তাই না? এখন আপনার ব্যাংক ট্রানজ্যাকশনে কি আসবে, যে আপনার অ্যাকাউন্ট থেকে 11 টাকা মাইনাস হয়ে গেছে, তাই তো? এখন আপনি যদি এটার উপর আরো ভ্যাট অ্যাড করেন বা ভ্যাট সিলেক্ট করে বসেন, তাহলে ওই 11 টাকার উপর আবার ভ্যাট চার্জ হবে না। অ্যাকাউন্টস মিলবে কখনোই মিলবে না। যার কারণে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভ্যাটটা 0 দিব বা নো ভ্যাট দিয়ে শুরু করব। কারণ ব্যাংক লেনদেনে যা আসে ওটা ভ্যাট সহই আসে, টোটাল অঙ্কটাই আসে। ওকে, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড করতে পারলাম। হ্যাঁ, এখন দেখেন একটা ক্রেডিট কার্ড, ধরেন আমেরিকান এক্সপ্রেস বা ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, তাই তো? আচ্ছা, এইটা আমরা একটু কপি করি। আরেকটা দিলাম অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড হলো ওটা ব্যাংক অ্যাকাউন্টই। ঠিক আছে, এটা আমরা উইদাউট ব্যাংক ফিডে যাব, কন্টিনিউ। আচ্ছা, এখানে ব্যাংকের নাম কি হবে? ব্যাংকের নাম হবে ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড। হ্যাঁ, অ্যাকাউন্টের নাম্বার, নাম আগের মতোই, কম্পিউটার টেক, পিসি এন্ড অ্যাক্সেসরিজ। আচ্ছা, এইখানে দেখেন ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট ওয়ান ব্যাংকের একটা ক্রেডিট কার্ড ব্যবহার করতেছে, তাই তো? এখন এভাবে আমরা লিখলাম, ধরেন এর পাশে ক্রেডিট কার্ডের লাস্ট 4টা ডিজিট আমরা লিখে দিলাম 0987। ঠিক আছে, এখন এই যে অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা সিলেক্ট করব কি? ক্রেডিট কার্ড। ওকে, তারপরে ধরেন ক্রেডিট কার্ড নাম্বার লাস্ট 4টা, আচ্ছা এখানে অ্যাডিশনাল, আগেরটাতে ছিল কি অ্যাকাউন্ট নাম্বার পুরোটা, আর এখানে বলছে লাস্ট 4টা ডিজিট লিখতে হবে। তাহলে আমরা এটা এইভাবে 0987 দিয়ে দিলাম লাস্ট 4টা ডিজিট। এরপরে বলছে অ্যাকাউন্ট কোড, ওটা দিয়েছিলাম আমরা 100, এটা দিলাম 101। ক্রেডিট কার্ড হোক আর ডেবিট কার্ড হোক, এটা তো আমাদের লেনদেনের ক্ষেত্রেই লাগবে। ওকে, বাংলাদেশি টাকা ঠিক আছে। এখন আমরা এটাকে অ্যাড অ্যাকাউন্ট করে দিই। এখন দেখেন
100 আর 101, হ্যাঁ, পাশাপাশি চলে আসছে, এটা ক্রেডিট কার্ড। ওকে, এটা লাইবিলিটি অ্যাকাউন্ট। তো আমরা এখন ব্যাংক আর ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবো তো ইনশাল্লাহ। এখন আসেন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখন ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল এগুলো যদি না হয় অন্য কোনো অ্যাকাউন্ট হয়, ধরেন একটা এক্সপেন্স অ্যাকাউন্ট হয়, তাহলে আমরা কিভাবে অ্যাড করব? তখন আমরা যাব অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ওটা আর এটার মানে সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে বলছে অ্যাকাউন্ট টাইপ। এখানে ধরেন আমাদের অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার ব্যাপারে বলা আছে। ধরেন আমি এক্সপেন্স থেকে একটা দিব। হ্যাঁ, সাপোজ ধরেন অফিস এক্সপেন্স, এটা দিলাম। তাহলে আমার অ্যাকাউন্ট টাইপ কি আছে দেখেন, এখানে সবগুলো টাইপ দেওয়া আছে। সবগুলো টাইপের মধ্যে আমি কোনটা সিলেক্ট করব? এক্সপেন্স কই? এই যে এক্সপেন্স, এই যে এক্সপেন্স। হ্যাঁ, এখন বলতেছে কোড। জেরোতে কিন্তু কোড ছাড়া চার্ট অফ অ্যাকাউন্ট নেবে না, কোড রিকোয়ার্ড। আর কুইক বুকে কোডটা যদি আপনি চান দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। ওকে, এখন আসেন আমরা একটু আবার দেখে নিই। তাহলে অ্যাকাউন্ট কোডে যদি যাই, আমরা এখানে কি অ্যাড করতেছি? এক্সপেন্স। এখন এক্সপেন্সের আমার কোড কত? আমরা অলওয়েজ ওরা যেটা দিয়েছে এটার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই না? 300 আর 400। 400 থেকে না, 310 আছে একটা। হ্যাঁ, কোডসুল। আচ্ছা ধরেন 400 থেকে শুরু, 400। আমি তাহলে এখানে 400 যেহেতু আছে, 400টা কিন্তু ব্যবহার হয়ে গেছে, আমি কিন্তু দিতে পারবো না। তাহলে দিব কোনটা? না, 400 ব্যবহার হচ্ছে, 401 দিতে পারবো। ওকে, তাহলে যদি আমি এখানে যাই, আমার অ্যাকাউন্ট কোড হবে 401। এখানে দেখেন বলছে অ্যাভেলেবেল, তার মানে এটা দেয়া যাবে। ওকে, নাম কি? নাম হচ্ছে অফিস এক্সপেন্স। আচ্ছা, এখানে দেখেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি মানে আপনার জুনিয়রদের বা অন্যদের বোঝার জন্য দিতে পারেন যে এই অফিস এক্সপেন্সের মধ্যে আপনি মূলত কি রাখেন। ধরেন অফিস এক্সপেন্সের মধ্যে আপনি রাখেন শুধু অফিসের যে স্টেশনারি খরচ, কথার কথা। হ্যাঁ, তাহলে আপনি এখানে লিখে দিলেন যে এই অফিস এক্সপেন্স মিনস স্টেশনারি অনলি। ডেসক্রিপশনে লেখা থাকে না এরকম যে অফিস এক্সপেন্সটা আপনি কি কি পারপাসে, কারণ অফিস এক্সপেন্স এটা আপনি দিলেন জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, ট্রাভেল, এরকম সবগুলো মিলিয়ে অফিস এক্সপেন্স। ডেসক্রিপশনটা লিখে দিলেন যাতে অন্য কেউ কোনো একটা সময় দেখতে গেলে বুঝতে পারে যে এটা কিসের চার্ট অফ অ্যাকাউন্ট। ধরেন আমি লিখলাম স্টেশনারি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন ট্যাক্স অন পারচেজ 0। এটা আমরা সবসময় 0ই রাখবো আপাতত, কারণ এটা যে কোনো সময় আমরা ট্রানজাকশন থেকে চেঞ্জ করে দিতে পারবো। ফোন কেটে দিলে মানুষ বুঝতে পারে না মানুষের কি এখন যে শুধু তারটাই বুঝে। আচ্ছা এই নেন, এখন আসেন, এখানে বলতেছি কি শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ড্যাশবোর্ডে এটা শো করবে, এই চার্ট অফ অ্যাকাউন্টটা শর্টকাট হয়ে থাকবে ড্যাশবোর্ডে। হ্যাঁ, এখন বলছে শো অন এক্সপেন্স ক্লেম, এটা আমি টিক দিয়েও লাভ নেই, কারণ এক্সপেন্স ক্লেমের জন্য আলাদা $4 করে লাগে, ওটা আমি এখন দেখাতে পারছি না। এরপর আছে হচ্ছে এনাবল পেমেন্ট ফর দিস অ্যাকাউন্ট। যদি আপনি এখানে টিক দেন তাহলে এই অ্যাকাউন্ট থেকেও আপনি পেমেন্ট এনাবল করতে পারবেন। আমরা নর্মালি পেমেন্ট এনাবল কোনটাতে আছে? ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আছে। যদি এখানে টিক দেন তাহলে এটা করা যাবে। তাহলে আপাতত আমি এটা শো অন এটা দিয়ে আমি 401 দিয়ে এটাকে আমি সেভ করতেছি। হয়ে গেছে, 401-এ আসি। 401, এই যে দেখেন নিচে স্টেশনারি লেখা আছে না, যে ডেসক্রিপশনে লিখলাম, এগুলো কিন্তু প্রতিটা ডেসক্রিপশনে লেখা আছে নিচের লেখাগুলো। তার মানে অফিস এক্সপেন্স বলতে আমার জায়গায় যদি আরেকজন আসে সে কিন্তু দেখেই বুঝবে যে এখানে সব স্টেশনারি খরচগুলো এখানে আমি ঢুকেছি। এই জন্য ডেসক্রিপশনটা জরুরি, ম্যান্ডেটরি না বাট জরুরি। ওকে, আচ্ছা এখন আপনাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হলো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে ভাই। আপনি প্রবলেমটা কি হয়, ধরেন আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনি চানও কিছু একটা করতে, কিন্তু আপনি ক্লাস থেকে পিছিয়ে যাচ্ছেন। প্রথম 2টা ক্লাস আপনি দেখতেও পারেননি, করতেও পারেননি। এখন মনে করেন 3 নাম্বার ক্লাসটা যখন আপনার দেখতে পারবেন না, করতে পারবেন না, তখন এটা আপনার কাছে বোঝা মনে হতে থাকবে। কখন দেখবো 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা করে ভিডিও, কখন দেখবো, কেমনি কি হবে, ঠিক আছে? এই বোঝা মনে হতে হতে একটা সময় আপনি ক্লাস আসা বন্ধ করে দেবেন, ঠিক আছে? কিন্তু যারা রেগুলার এটার মধ্যে প্র্যাকটিসে থাকে তাদের মধ্যে একটা অনেক উৎসাহ কাজ করে।
এবং দেখবেন ক্লাসে যারা বেশি বেশি প্রশ্ন করে, তার মানে আমি বুঝি যে আমি কিন্তু বিরক্ত হই না, হ্যাঁ আমি বুঝি যে সে কাজ করতেছে। এখন ধরেন এমন প্রশ্ন করা যেটা আমারও জানা নেই, এরকম তো দুনিয়াতে হইতেই পারে, তখন আমি সময় নেই যে ভাই এটা আমি নেক্সট উইকে আপনাকে জানাবো, এটা আমার জানা নেই। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই একটু একটু করে দয়া করে একটু একটু করে প্র্যাকটিসে থাকেন। আপনাদের সব কম্পোনেন্ট আজকে আমি অ্যাড করাবো না। সব কম্পোনেন্ট অ্যাড করতে গেলে আসলে হয়তো আমি সবগুলো একদিনে করে ফেলতে পারি, আমি করছি এরকম অনেক ক্লাসে, কিন্তু এই অনেক ডিটেলে বলা যায় না আসলে, বুঝছেন। তখন আর আপনাদের ক্লাসে দুইজন আছেন একটু কি বলে জানি অনার্সে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল না, তো যার কারণে আমি ধরেন আরেকটু ভালো করে বলতেছি। এখন তারপরেও আর সাফিসিয়েন্ট কিনা আমি জানি না, যদি আরো বুঝতে না পারেন আমাকে বলতে হবে যে ভাই আপনার কথা বুঝি না, তাহলে আমি অন্য হ্যাঁ এগুলো সব দেওয়া আছে তো, আপনি পাননি তাই তো, আচ্ছা আবার দিয়ে দিব, অসুবিধা নেই। এইটার একটা গুগল লিংক দেওয়া আছে, আচ্ছা গুগল লিংকটা সবার কাছে আছে না? আরেকবার গ্রুপে শেয়ার করেন তাহলে উনি পেয়ে যাবেন, উনি পরে অ্যাড হয়েছে। হ্যাঁ আপনি অ্যাড হয়েছেন না গ্রুপে, গুগল লিংক শেয়ার করতেছে। এই লিংকটা আপনি ওপেন করলে, আপনি এই যে এরকম একটা ফোল্ডার পাবেন, ঠিক আছে, ক্লাস 1 ক্লাস 2 এভাবে 5টা ক্লাস, 6টা আছে আর কি টোটাল, ঠিক আছে। এটার মধ্যে আপনি ক্লাস 1টা ওপেন করবেন, ওপেন করে এই যে দেখেন ওয়ার্ড ফাইলটা আছে, ঠিক আছে। এই ওয়ার্ড ফাইলটা ওপেন করলে আমি এতক্ষণ যা দেখাইছি ওইটা ওখানেই আছে। আপনাদেরকে আমি একবারই দিয়ে দিচ্ছি যাতে প্রতি ক্লাসে ক্লাসে এগুলো আপনাদেরকে না দিতে হয়। অনেক সময় আমি নিজেও ভুলে যাই, কারণ ক্লাস করায় গেছি, আপনাদেরকে যেটা দিতে হয় ভুলে গেছি। আপনাদের মধ্যে কেউ নক করেন নাই, এখন হঠাৎ করে বুধবার বলতেছেন যে আপনার হঠাৎ মনে হয়েছে আমার তো প্র্যাকটিস করতে হবে, এই এটা দিলেন না ওটা দিলেন না, আমি তখন আর এক কাজের মধ্যে কোনটা দিব কি দিব আমার এরকম প্রবলেম হয়ে যায়, বুঝছেন। এই জন্য আমি একবারে দিয়েছি, সব আপনাদের কাছে রাখেন, ঠিক আছে। তো আজকে আমরা এটুকুই দেখবো আসলে, যেটা হচ্ছে কি শুরুর দিকে, আমি পরবর্তী ক্লাসগুলো দেখবেন যে অনেক টেনে যাব। শুরুর দিকে যদি আপনার বেসটা ঠিকঠাক মতো না করতে পারি, কারণ কি আপনি দেখেন যা যা আমি শিখেছি, যদি আপনার অ্যাকাউন্ট ওপেনিং এবং অ্যাকাউন্ট সেটিং একদিনে করতাম কোনো অসুবিধাই হতো না, কিন্তু আমি যেটা 2টা ক্লাসে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? কারণ একদিনে আপনার বেশি দিয়ে দিলে আপনি শুরুতেই আগ্রহ হারায় ফেলবেন, ঠিক আছে। তো আমরা আজকে শিখছি কি ট্যাক্স অ্যাড করা, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা, পারবো তো? তো এই দুইটা আপনারা নেক্সট ক্লাসে দেখে আসবেন, আমি ভিডিওটা রাতে দিয়ে দিব বাসায় গিয়ে। আর হচ্ছে নেক্সট ক্লাস এই সময় এই দিনেই, রোজার আগ পর্যন্ত। আজকে হচ্ছে কয় তারিখ যেন? 9 তারিখ। এরপরে আছে কবে? 16 তারিখ। তারপরে আছে হচ্ছে 23 তারিখ। 2টা ক্লাস আছে, আর তারপরে থেকে আমরা ক্লাস শুরু করবো হচ্ছে শনিবার সকালে, শনিবার 9টায়, ঠিক আছে, সকাল 9টা। রোজা কয়দিন চলবে? 1 মাস। 1 মাসে কয়টা ক্লাস আপনাদের? 4টা। এই 4টা ক্লাস করবো আমরা শনিবার সকালে, এবং শনিবার সকালে যদি সবাই কমফোর্টেবল হয়ে যান তাহলে ওই টাইমে কন্টিনিউ করবো, আর যদি বলেন যে না আমাদের ওই টাইমে কমফোর্টেবল না আমরা এই টাইমে, তাহলে এই টাইমে চলে আসবো, ঠিক আছে। তাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।